সবাইকে এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আজকে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মাস্টার ক্লাসে সবাই হাজির হয়েছি এবং ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবো। আপনারা সবাই যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের এনথুজিয়াস্ট, তো আপনাদের খুব বেশি সময় আর আমরা আসলে অতিক্রম করতে চাই না, কারণ অলরেডি 9টা 7 বেজে গেছে। 9টা থেকে আমাদের শুরু করার কথা ছিল। সবার জয়নিং কনভিনিয়েন্সের জন্য আমরা একটুখানি সময় চেয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। আর আমরা যেহেতু মাস্টার ক্লাসটা শুরু করতে চলেছি, তার আগে আমরা কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথের সেকেন্ড ব্যাচ নিয়ে কিছুটা আলাপ করে নিতে চাই। আমরা জানি যে আপনারা সবাই জানেন, তারপরে বলে নিচ্ছি যে মাত্র 6 মাসে কিন্তু আপনারা ওয়েব ডেভেলপার হয়ে উঠতে পারেন এই কোর্সের মাধ্যমে। 6 জন অভিজ্ঞ ইনস্ট্রাক্টর আছেন আমাদের সাথে, যারা নিজেদের ক্ষেত্রে খুবই প্রতিষ্ঠিত এবং অত্যন্ত অভিজ্ঞ। আমাদের প্রথম ব্যাচ যেটা ছিল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের, যেটা এখন চলছে, সেটা কিন্তু ইতোমধ্যে অনেক আশার আলো দেখে ফেলেছে এবং এটার মাধ্যমে আমরা অনেক অনেক ইন্টারেস্টিং অনেক সফটওয়্যার বা অনেক ল্যাঙ্গুয়েজ এগুলো এই বিষয়গুলো শেখাবো এবং তার পাশাপাশি কিন্তু ক্যারিয়ার অপরচুনিটিও যথেষ্ট পরিমাণ থাকবে এই কোর্সের মাধ্যমে, যেটা আপনারা সবাই জানেন। সো এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু এই ব্যাচ 2 এর রেজিস্ট্রেশন শেষ হতে আর খুব বেশি দিন বাকি নেই। আর্লি বার্ড রেজিস্ট্রেশনে 80% স্কলারশিপে কিন্তু মাত্র 5,000 টাকায় পেয়ে যাবেন এই পুরো কোর্সটি। সো দেরি না করে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর উইদাউট এনি ফার্দার অ্যাডু আমরা তাহলে শুরু করে দিই আজকে মাস্টার ক্লাসটি। সো আজকে মাস্টার ক্লাসে আমরা 6 জন ইনস্ট্রাক্টর। হ্যালো, আচ্ছা, সবাই একটু মাস্টার ক্লাস চলাকালীন সময়ে মাইকটা মিউট করে রাখলে ভালো হয়। আর ক্লাস রেকর্ডিং হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া হবে সবাইকে। আর আমাদের যে 6 জন ইনস্ট্রাক্টর আছেন, তারা কিন্তু পর্যায়ক্রমে অনেক বিষয় আজকে মাস্টার ক্লাসে আপনাদেরকে শেখাবেন এবং সবশেষে থাকবে কিউএনএ সেশন। সো আপনাদের সব প্রশ্ন সেই সেশনটির জন্য তুলে রাখতে পারেন। তো আমরা শুরু করছি আজকের আমাদের প্রথম ইনস্ট্রাক্টরকে দিয়ে। তিনি হচ্ছেন সাইদুর রহমান সেতু। তিনি জাভাস্ক্রিপ্ট বাংলাদেশের ফাউন্ডার এবং স্ট্যাক লার্নারের চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কর্মরত আছেন। সো সেতু ভাইয়াকে ডেকে নিচ্ছি আজকের সেশনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি এইখানে যে দায়িত্বটা পালন করতেছি বা আমাদের নেক্সট যে ব্যাচটা আসতেছে, সেখানে আমার কাজ মোটামুটি হইতেছে ধরেন প্রাইমারি স্কুলের মতো, কারণ একদম কোর বেসিক যে জিনিসগুলা সেগুলো হইতেছে আমাদের শেখাইতে হবে। সো আমি এখন স্ক্রিন শেয়ার করে আমি আমাদের যে স্লাইডটা আছে সেই স্লাইডটা আমি আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চাই, তাহলে হয়তো আমি একটা বেটার ওভারভিউ দিতে পারবো যে আমরা আসলে সামনে কি শিখতে যাইতেছি। সো আই হোপ ওকে। স্ক্রিন শেয়ারিং এটা একটু অন করে, আমাদের যারা মডারেটর আছে তার স্ক্রিন শেয়ারিং ফিচারটা যাতে আমি অন করতে পারি সেটা একটু যাতে দেখেন, আমি সেটা একটু বলতেছি। ওকে ফাইন, এখন এটা আমি পারতেছি। ওকে, এটা কি এখন দেখা যাইতেছে? সবাই কি মোটামুটি দেখতে পারতেছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এবং আমি যেটা বললাম যে ইনস্ট্রাক্টর হিসাবে আমার পার্টটা থাকতেছে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ। এখন এইটা এত সিরিয়াস একটা পার্ট এই কারণে আমি বলবো, কারণ আপনি যত ল্যাঙ্গুয়েজই শেখেন, যত ইন ফিউচার ওয়েব ডেভেলপমেন্টের বড় বড় অ্যাপ্লিকেশন আপনি বানান, আপনার দিন শেষে কিন্তু সবকিছু রেন্ডার হয়ে এইচটিএমএল এর দিকে আসতেছে। এইচটিএমএল ই কিন্তু আপনি আউটপুটটা দেখতেছেন। আরো অনেক টেকনোলজি থাকবে, বাট এটা হইতেছে অনেকটা মানে একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট, ফাউন্ডেশনের মতো। আপনার একটা বাসার ভিত্তি যত স্ট্রং হবে, আপনার বাসাটাও আপনি ঠিক ততদিন সাস্টেইন করতে পারবেন। সো আমাদের এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এটা নিয়ে আমাদের যে প্ল্যানটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এইচটিএমএল কে আমরা মোটামুটি 4টা এখানে ডিফারেন্ট পার্টে ভাগ করছি। একটাতে আমরা ট্যাগস নিয়ে আলোচনা করব, ফর্মস নিয়ে আলোচনা করব, মিডিয়া নিয়ে আলোচনা করব এবং এপিআই নিয়ে আলোচনা করব। এবং এটার যদি আপনি আরো বিস্তারিত দেখতে চান, আপনাদের কাছে এই পুরো ভিডিওটাই ধরেন থাকবে এবং সেখানে আপনি এখানে দেখতে পারবেন যে আমরা একদম বেসিক থেকে শুরু করে এলিমেন্ট, অ্যাট্রিবিউট, হেডিং, প্যারাগ্রাফ, স্টাইল, ফরম্যাটিং, কোটেশন, লিংক, ইমেজ, টেবিল, মানে যা যা প্রয়োজনীয় ট্যাগস আপনার দরকার হয় সেই ট্যাগস গুলো নিয়ে হলো আমরা এখানে কথা বলবো। এখন আপনারা অনেকে জানেন যে প্রচুর এইচটিএমএল ট্যাগস আছে, আপনার কিন্তু 100% এইচটিএমএল ট্যাগ যে মুখস্থ করতে হবে বিষয়টা এমন না। আমরা এইখানে দেখবো হইতেছে ইউজ কেস, কিভাবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ট্যাগ আমরা ইউজ
করতে পারি, এবং ইন ফিউচার আমাদের যদি কোনো এক্সেপশনাল ট্যাগকে ডিলও করতে হয়, সেটা নিয়ে কাজও করতে হয়, সেটা আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা আমি দেখবো। মানে আমি যেটা বিলিভ করি অ্যাটলিস্ট মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে মুখস্থের আসলে খুব বেশি সুযোগ নাই। আপনার এখানে কনসেপ্টটা আপনি বুঝবেন, সেই কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, প্রবলেমটা কিভাবে খুঁজে বের করতে হয়, এই জিনিসটা আমরা এইচটিএমএল দিয়ে আপনাকে প্রথম প্র্যাকটিসটা শুরু করাবো, যে কিভাবে প্রবলেম নিজে সর্ট আউট করতে হয়, নিজে খুঁজে বের করতে হয়। কারণ আদারওয়াইজ আপনি যদি নিজে না শিখতে পারেন, নিজে যদি একটা প্রবলেম সলভ করতে না পারেন, আলটিমেটলি একটা কোর্স আপনাকে 6 মাস 1 বছর এরকম একটা সাপোর্ট দিবে। বাট আমরা কিন্তু চাই আমাদের এখানে থেকে যারা স্টুডেন্টরা থাকবে এবং যারা এখান থেকে বের হবে, তারা নিজেরা একদম মানে কি বলা যেতে পারে, ওটা নিজ থেকেই সমস্ত কিছু পারবে। তো সেটার জন্য তো তাদেরকে আমাদের ওইভাবেই রেডি করতে হবে। তো আমাদের প্ল্যানও সেরকম। এরপর আসতেছে ফর্ম। আপনারা জানেন যে ফর্ম খুবই ইম্পর্টেন্ট। আপনি অলমোস্ট এমন কোনো ওয়েবসাইট পাবেন না যে ওয়েবসাইটে আপনি ফর্ম পাবেন না, সামহাও ফর্ম আছেই কোনো না কোনো কাজে। তো সেক্ষেত্রে এইচটিএমএল ফর্ম আপনি কিভাবে তৈরি করতে পারবেন, ফর্মের ইনপুট কি কি হইতে পারে, এইচটিএমএল ফর্মের এলিমেন্ট কি কি হইতে পারে, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে হইতেছে আমরা ফর্ম সেকশনে আলোচনা করব। এবং আমাদের যারা পরবর্তী ইনস্ট্রাক্টররা যারা আছেন, যারা আরো অ্যাডভান্স টপিক আপনাদেরকে শেখাবেন, তারা অবভিয়াসলি সামনে আপনাদের দেখাবে যে কিভাবে এই ফর্মগুলো আপনারা আরো ডাইনামিক করতে পারেন, ফর্মগুলো থেকে আপনারা ডেটা নিতে পারেন, সেই জিনিসগুলো আপনারা সামনে দেখতে পারবেন। এবং মিডিয়া, মিডিয়া সুপার ইম্পর্টেন্ট। আপনারা যদি দেখেন যে আমাদের এই আজকের এই ওয়েবের যত কিছু আপনি দেখতেছেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেটাই দেখতেছেন, মিডিয়ার আধিপত্য প্রচুর। সো আমরা কিভাবে এইচটিএমএল দিয়ে মিডিয়া ডিল করতে পারি, ভিডিও অডিও এই জিনিসগুলো কিভাবে ডিল করতে পারি, সেই জিনিসটা আমরা দেখবো। এবং এইচটিএমএল এর এপিআই নিয়েও আমরা এখানে আলোচনা করব। এবং এইচটিএমএল এর এপিআই দিয়ে বিশেষ করে ধরেন লোকেশন এপিআই এবং ড্র্যাগ এন্ড ড্রপের যে এপিআই গুলো আছে, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করবো, এবং আপনাকে সলিড একটা ফাউন্ডেশন যাতে তৈরি হয় এইচটিএমএল এর উপরে, সেই জিনিসটা আমরা চেষ্টা করব। ওকে ফাইন। তাহলে এখন এইচটিএমএল যখন আমাদের কমপ্লিট হবে, তখন কিন্তু আমরা জানি যে আমাদের এখন নেক্সট স্টেপটা কি হইতে পারে। নেক্সট স্টেপটা কিন্তু হবে হলো আমাদের সিএসএস। এখন এইখানে একটা বড় সমস্যা অনেক সময় আমি পার্সোনালি দেখি যে অনেক স্টুডেন্টই মনে করেন যে ফাইন, আমি তো এখন এইচটিএমএল পারি, তাহলে দ্রুত লেআউটের জন্য আমি বুটস্ট্র্যাপের দিকে শিফট করি। কিন্তু আমাদের এখানে টার্গেটটা থাকবে আপনি র সিএসএস আগে ভালো মতো শেখেন। আপনি ফ্রেমওয়ার্ক শিখবেন, ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, সেটা ঠিক আছে, বাট আপনার আগে র সিএসএস এর উপরে যে বেসিক নলেজটা থাকবে, র সিএসএস রেসপন্সিভনেস, লেআউট, এই জিনিসগুলো আপনার আগে জানতে হবে, যাতে পরবর্তীতে আপনার কাছে বুটস্ট্র্যাপ আলাদা করে শেখার মতো কিছু না লাগে। আপনার কাছে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন থাকবে, আপনি খুব সুন্দর মতো ইউজ করতে পারবেন, যদিও সেগুলোও আমরা আপনাদের দেখাই দিব। তো সিএসএস এর আমরা দুইটা কম্পোনেন্টে মেনলি এখানে ভাগ করছি, একটা হচ্ছে বেসিক কম্পোনেন্টস এবং আরেকটা হচ্ছে আমাদের সিএসএস রেসপন্সিভ যে পার্টটা সেটা। এবং বেসিক কম্পোনেন্টসে আমাদের যা যা ইম্পর্টেন্ট জিনিস দরকার পড়তেছে, এবং আপনারা এখানে দেখতেই পারতেছেন লিস্ট এখানে আছে, সমস্ত আউটলাইন, সিএসএস ফন্ট, টেক্সট, কমেন্ট, ব্যাকগ্রাউন্ড, কালার, বর্ডার, এবং আমরা যেটাকে বলি হইতেছে আমাদের এই মার্জিন, প্যাডিং, মানে অল ওভার বক্স মডেল। এবং রেসপন্সিভনেস এর জন্য আমরা সিএসএস গ্রিড নিয়ে আলোচনা করব, ফ্লেক্স বক্স নিয়ে আলোচনা করব। মানে আমাদের মেইন এম থাকবে, আপনি যখন জার্নিটা শুরু করতেছেন, এটা বেশ লম্বা একটা জার্নি, তো ফুল স্ট্যাক জার্নিটা কিন্তু ছোট না, বেশ লম্বা একটা জার্নি। সো এই কারণে আপনার জার্নির শুরুটা যাতে খুব শক্তিশালী ভাবে হয়, সেই জন্য আমরা এই জিনিসগুলো এইভাবে সাজাইছি, যাতে বেসিক কম্পোনেন্টস আপনি শেষ করলেন। নাও আপনার চ্যালেঞ্জিং পার্ট কোনটা? আপনার চ্যালেঞ্জিং পার্ট হইতেছে যে প্রচুর ডিভাইস, ভাই আপনারা নিজেরাও জানেন। আপনি হয়তো একটা 1920x1080p একটা মনিটরে আপনি ডিজাইনটা করলেন, বাট আপনার ভিউয়ার কিন্তু অন্য একটা ডিভাইসে সেটা দেখতে পারে, একটা মোবাইলে এসে দেখতে পারে। তাহলে আমার কিন্তু ইনশিওর করতে হবে যে না, সবগুলো ডিভাইসে যেন আমার ডিজাইনটা পারফেক্ট দেখা যায়, সুন্দর দেখা যায়। তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে? সেই জন্য আমাদের সিএসএস এর রেসপন্সিভ নিয়ে কথা বলতে হবে। এবং আপনারা যদি নোটিস করে থাকেন, আপনারা দেখেন আমরা কিন্তু সিএসএস এর মেইন কথাবার্তা গুলা বা রেসপন্সিভ এর গুলা, এগুলো কিন্তু আমরা বুটস্ট্র্যাপের আগে রাখতেছি, কারণ সিএসএস দিয়ে বুটস্ট্র্যাপ তৈরি হয়েছে, বুটস্ট্র্যাপ দিয়ে সিএসএস না। সো আমাদের আগে সিএসএস খুব ভালো মতো শিখতে হবে। রেসপন্সিভনেস আমরা ভিউপোর্ট, গ্রিড, মিডিয়া কোয়েরিজ, ইমেজেস, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এবং এছাড়া এই প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবেই, লাইভ ক্লাস তো থাকবে, এবং এর সাথে অ্যাসাইনমেন্টও থাকবে, যেটা আপনাকে আরো নিজেকে নিজে চ্যালেঞ্জ করে আপনি যাতে আরো ব্যাপারটাতে ইমপ্রুভ করতে পারেন। ওকে ফাইন। নেক্সট আমরা কি শিখবো? এখন তো আমরা এইচটিএমএল পারি, সিএসএস মোটামুটি পারি, বাট দ্রুত এবং অর্গানাইজড কাজ করার জন্য আমরা বুটস্ট্র্যাপের এখন হেল্প নিতে পারি। বুটস্ট্র্যাপ ছাড়াও আরো অনেক আপনার সিএসএস ফ্রেমওয়ার্ক আছে, অনেকে টেলওয়াইন্ড ইউজ করতে পারেন, অনেক কিছু ইউজ করতে পারেন, বাট আপাতত আমরা মেইন ফোকাসটা দিব হইতেছে বুটস্ট্র্যাপ। কারণ আপনি একটার কনসেপ্ট যদি বুঝতে পারেন, তাহলে বাকিগুলা বুঝতে আপনার জন্য খুব বেশি সমস্যা হবে না। সো
প্রাইমারি অবস্থায় আমাদের একটা ইন্ট্রোডাকশন টু বুটস্ট্র্যাপ থাকবে, বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট থাকবে, এবং বুটস্ট্র্যাপ নিয়ে আমাদের বেশ কিছু প্রজেক্টও আছে, অনেকগুলো প্রজেক্ট আছে, যাতে আমরা দেখতে পারবো যে কিভাবে বুটস্ট্র্যাপের যে আলটিমেট ডকুমেন্টেশনটা আছে সেইটা ইউটিলাইজ করে বা সেইটা কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে সুন্দর প্রেজেন্টেশন করতে পারি বা সুন্দর ছোট ছোট প্রজেক্ট বানাইতে পারি। এবং যখন আপনি বুটস্ট্র্যাপ শিখে যাবেন তখন আপনি দেখবেন যে আপনি কত শর্ট টাইমে কত সুন্দর সুন্দর প্রজেক্ট আপনি বানাই ফেলতে পারতেছেন। আপনারা এরপরেই হয়তো ইন ফিউচার জাভাস্ক্রিপ্ট শিখবেন, তখন দেখবেন যে আপনার হয়তো একটা ছোট্ট প্রজেক্ট বানানো দরকার, আপনার এইচটিএমএল সিএসএস এ এত বড় সুন্দর ডিজাইন করার আপনার দরকার নেই, আপনার দ্রুত একটা আউটলাইন দরকার। তখন দেখবেন বুটস্ট্র্যাপ আপনাকে খুবই হেল্প করতেছে, কারণ তখন আপনি টেকনিক্যাল প্রোগ্রামিং পার্টটার দিকে ফোকাস দিতে পারবেন, আপনার এই বেসিক ডিজাইনের পার্টটা বুটস্ট্র্যাপ করে দিবে। তো চলেন আমরা দেখি যে আমরা বুটস্ট্র্যাপ আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত ইন্ট্রো টু বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ আমরা কেন ইউজ করব, এবং বুটস্ট্র্যাপের সাথে যদি আমরা মানে স্টার্ট করতে চাই তাহলে আমাদের কি কি ফাইল ইনক্লুড করা দরকার, কি কি জিনিস ব্যাপারটা আমাদের জানা দরকার। কারণ আমরা তো শুধু শুধু যদি মানে একটা এইচটিএমএল পেজ নেই এবং এইচটিএমএল এর পেজের উপরে টাইটেল বুটস্ট্র্যাপ দিয়ে দিই, তাহলে তো আর বুটস্ট্র্যাপ কাজ করবে না, তাই না? আমার ওকে প্রপার প্রসেসে বুঝাইতে হবে যে বুটস্ট্র্যাপের সিএসএস লিংক করতে হবে, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট লিংক করতে হবে, সেই জিনিসগুলো আমরা প্রথমে আগে দেখবো। তার মানে আমাদের প্ল্যানটা কিন্তু আপনারা অলরেডি বুঝতেছেন যে আমরা শুরু করতেছি একদম বেসিক থেকে, বাট আমাদের দিন শেষে টার্গেটটা হইতেছে আলটিমেট মাস্টারিং, পুরো ব্যাপারটা সম্পর্কে সলিড নলেজটা নেওয়া। এবং বুটস্ট্র্যাপের অজস্র কম্পোনেন্ট আছে, আমরা সেই অজস্র কম্পোনেন্ট গুলোর ভিতরে ইম্পর্টেন্ট সমস্ত কম্পোনেন্ট নিয়ে আমরা কথা বলবো এবং প্রত্যেকটারই আমরা কাজ দেখবো। এবং আমাদের গত ক্লাসে ফেসবুকে আমরা আমরা গত যে এইচটিএমএল সিএসএস এবং বুটস্ট্র্যাপের যে ক্লাস হয়েছে একটা, সেইখানে আমরা আলোচনা করছি যে কিভাবে এতগুলা কম্পোনেন্টের কোড তো আপনার মুখস্থ করার দরকার নেই, এটা সম্ভব না, বাট কিভাবে আমরা নিজেরাও সেটা এক্সপ্লোর করতে পারি সেটাও কিন্তু আমরা আমাদের লাইভ ক্লাসে শেয়ার করি। তো এই জাতীয় টিপস এন্ড ট্রিক্স নিয়েও কিন্তু আমাদের আলোচনা এখানে হবে, যে একদম সলিড শুধুমাত্র যে আপনার এখানে লিস্টে আপনি যেগুলো দেখতেছেন এর বাইরে যে কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে না, ব্যাপারটা এমন না। এটা হইতেছে অন ডিমান্ড, অন সিচুয়েশন, অনেক টিপ ট্রিক্স আপনার সাথে শেয়ার করা হবে যেগুলো ইন ফিউচার আপনার ক্যারিয়ারের জন্য সবসময় কাজে দিবে। আপনি একটা ব্যাপার মনে রাখবেন যে যতজন টিচার এখানে, সব কোয়ালিফাইড যতজন টিচার আপনাদের সাথে এখানে কাজ করতে আসতেছেন, এনারা কিন্তু নিজেরা নিজেদের লাইফে কাজ করার সময় অনেক সিচুয়েশন ফেস করছেন। সো ওনারা কখনোই চাবেন না যে আপনি এমন কোন রুটে যান যেটা আপনার জন্য ক্ষতিকর হোক। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের যেভাবে যে গাইডলাইনে নিয়ে যাওয়া হইতেছে আপনারা উইথ রেসপেক্ট রাখবেন, টিচারদের কথা শুনবেন, তাহলে হোপফুলি ভাই খুব ভালো রেজাল্ট আমরা এখান থেকে আশা করতে পারি। কারণ আপনি দেখেন এরকম কম্প্যাক্ট যেই সিলেবাস বা মডিউল নিয়ে আমরা আলোচনা করছি, এটা কিন্তু যথেষ্ট রিসার্চ করে তারপরে এটা বানানো হয়েছে। তো আপনি যদি এই যে বুটস্ট্র্যাপের টেবিল, ইমেজ, জাম্পটন, অ্যালার্ট, যদিও জাম্পটন বুটস্ট্র্যাপ 4 এর পর থেকে 5 এ খুব বেশি ফোকাস দেওয়া হয় না, আমরা তারপরেও এই এই আগের জিনিসগুলো আমরা আলোচনা করব। কেন করব? কারণ ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি বলে একটা ব্যাপার আছে, আপনি এমন অনেক প্রজেক্টেই কাজ করবেন যেখানে বুটস্ট্র্যাপ 4 নিয়ে কাজ করতেছে, সো আপনার তার সম্পর্কে কিন্তু একটা আইডিয়া থাকাটা খুবই জরুরি। এই জন্যই আমরা যাতে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটিটা আমাদের বাড়ে, আমরা এই কারণে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো এরপরে আমাদের থাকতেছে প্রজেক্ট। এখন আচ্ছা ঠিক আছে, এখন আমি মেলা জ্ঞান অর্জন করে ফেলাই দিয়েছি বুটস্ট্র্যাপের উপরে, বাট এগুলো তো আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাইতে হবে, তাই না? আলটিমেটলি যদি আমি প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাইতে না পারি, তাহলে ওই যে মানে পুঁথিগত বিদ্যার মতো ব্যাপারটা ওই আমাদের পুঁথিগত বিদ্যাই হয়ে থাকবে। তাহলে এটাকে আমাদের যদি প্র্যাকটিক্যালি কাজে লাগাতে চাই, তো দ্য বেস্ট ওয়ে হইতেছে প্রোগ্রামিং এর জন্য দ্য বেস্ট ওয়ে হইতেছে প্রবলেম সলভিং। আর আপনি যখন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো নিয়ে কাজ করতেছেন, মানে বেসিক্যালি আমি এটাকে ওয়েব ডিজাইন পার্ট বলতে পারি, ওয়েব ডিজাইন পার্টের জন্য আপনার শেখার বেস্ট ওয়ে হইতেছে আপনি প্রজেক্ট করেন, প্রচুর প্রজেক্ট করেন। এবং অনেকে যেটা করবেন যে এক টাইপের স্টুডেন্ট থাকবে যে তারা এগুলা কিছুই করবে না, আবার থাকবে যে তারা শুধু এগুলাই করবে, এগুলোর বাইরে করবে না। বাট আমার যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে আমি অলওয়েজ ট্রাই করি পুশ করতে, যে না, আপনারা আপনাদের এখানে যেগুলো আমরা দেখাবো এগুলো তো করবেনই, এগুলোর বাইরে গিয়েও আপনি নিজেদেরকে চ্যালেঞ্জ করার ট্রাই করবেন। কারণ দিন শেষে ভাই আপনি ওয়েব ডেভেলপার হইলে আপনার রেসপন্সিবিলিটি কিন্তু আপনারই নিতে হবে। এইখানের প্রজেক্ট গুলা শুধুমাত্র আপনাকে আরো বড় প্রজেক্টের জন্য তৈরি করা। সো তারপরও আমরা এখানে গিটহাব বানানোর ট্রাই করবো, মানে গিটহাব ক্লোন, তারপরে ব্যানার বানাবো, বিভিন্ন নেভিগেশন বানাবো, তারপরে বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। এবং আমরা অল ওভার কন্ট্যাক্ট ফর্ম থেকে শুরু করে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে বিভিন্ন ছোট 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 প্রজেক্ট থেকে বড় প্রজেক্ট বানানো যায় সেই জিনিসগুলো হইতেছে আমরা দেখবো। তাহলে এখন তো গেল আমাদের এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ, ফাইন, আমরা এটা মোটামুটি শিখে ফেলতে পারলাম। এখন সবগুলা মিলায় যদি একটা প্রজেক্ট বানানো যায় তাহলে ভালো হয় না? আমরা একটা না, আমরা 6টা প্রজেক্ট বানাবো সবগুলা মিলায়। কিরকম? আমরা যদি আমাদের প্রজেক্টস এর লিস্টটা এখানে দেখি, যদিও এখানে আমরা সিঙ্গেল পেজ ব্লগ আমরা বানাবো, আমরা সিঙ্গেল পেজ রিজিউম ওয়েবসাইট বানাবো,
আমরা সিঙ্গেল অ্যাপ ল্যান্ডিং পেজ বানাবো, আমরা একটা চ্যারিটি ওয়েবসাইট বানাবো, ই কমার্স ওয়েবসাইট বানাবো, এলএমএস ওয়েবসাইট বানাবো। এখানে একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার, আমরা যখন এখানে ই কমার্স ওয়েবসাইট বলতেছি, এলএমএস ওয়েবসাইট বলতেছি, এগুলো আমরা কিন্তু ফুল ফাংশনাল ওয়েবসাইট বানাবো না। সেই ফুল ফাংশনাল ওয়েবসাইট বানানোটা আপনারা শিখবেন আরো যখন হায়ার লেভেলে আপনারা যাইতেছেন, প্রোগ্রামিং শিখতেছেন, আপনারা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতেছেন, তখন আমরা হইতেছে ওয়েব ডিজাইনের পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা আমরা করব। আরেকটা ব্যাপার আপনাদের মাথায় রাখা দরকার, যে ধরেন আমি একটা ক্লাসে ফুল ফিল শুধুমাত্র আমার মতো আমি কোড করে পুরো প্রজেক্ট দেখাই দিলাম, এতে কিন্তু আপনার শেখা হবে না। আমরা যেটা ট্রাই করব যে এখানে আপনাকে কমপ্লিট একটা আইডিয়া দিতে, এবং যাতে আপনি নিজেই এই প্রবলেমটা সলভ করতে পারেন, এই প্রজেক্ট আপনি কমপ্লিট করতে পারেন। আপনার জন্য প্রবলেম সলভিং ক্লাস তো থাকবেই, এবং একই সাথে এই প্রজেক্টগুলোর উপরে আপনার অ্যাসাইনমেন্টও থাকবে, যে অ্যাসাইনমেন্টগুলোতে মার্কিং এর সিস্টেম থাকবে, আদার্স অনেক বেনিফিট আছে যেগুলো আপনাদের পরবর্তীতে ইন্টারেক্টিভ কেয়ারের আদার্স যারা পার্সন আছে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সো এই ছিল হইতেছে আমাদের ওয়েব ডিজাইন পার্ট, যেটা এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ পার্টের হোল প্ল্যান। সো আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু কভার করতে পেরেছি এইচটিএমএল সিএসএস আর বুটস্ট্র্যাপ এর উপর। আর আসলে যেটা আমি হয়তো মাঝখানে কিছু ইনপুট দিতে চাচ্ছিলাম, যে মানে ইনপুট দিতে চাচ্ছিলাম মানে কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে এরপরে প্রজেক্টটা কিরকম হবে, বা এটা কিভাবে শিখবো সেটা কিভাবে শিখবো, বাট আমি কোয়েশ্চেন করার আগে ভাই এত সুন্দর করে সেই আনসার গুলো দিয়ে দিয়েছেন। আসলে এটা মানে আসলে এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা সেশন ছিল। আমি একটু সময়ের জন্য মনিটর থেকে চোখ সরাতে পারিনি। তো এটা আমার মনে হয় যে অনেক বেশি এফেক্টিভ একটা ক্লাস ছিল। এন্ড আই এম শিওর এখান থেকে অনেকের হয়তো অনেক কোয়েশ্চেনও এসেছে। সো আমি বলবো যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, কারণ সম্ভবত সেতু ভাই আপনি হয়তো লাস্ট কিউএনএ সেশন পর্যন্ত থাকবেন কিনা এটা নিয়ে বোধহয় একটা কনফিউশন না, আছে। আমি আসলে মানে এটাই আমি বলতেছিলাম যে যদি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে জানাইতে পারেন। আমি মানে আমার একটু ফিজিক্যাল হেলথের কারণেই আমার আজকে একটু আগে যাইতে হবে। সো আপনাদের যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে আপনারা জানাইতে পারেন, আমি অবভিয়াসলি প্রত্যেকটার অ্যানসার দেওয়ার চেষ্টা করে দেবো এখানে। ওকে, একজন হ্যান্ড রেজ করেছে। আমরা কি ভয়েসে কোয়েশ্চেন নেব নাকি চ্যাটে নেব? তাহলে মনে হয় চ্যাটে যদি আপনারা কোয়েশ্চেন গুলো লিখে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে টাইম কম কনজিউম হবে আর কি। ওকে ফাইন, একজন হাত তুলছে যেহেতু তাকে আমরা সুযোগ দিতে পারি। আর এখানে ওকে, যেটা বলছে যে এলএমএস ওয়েবসাইট কি, এলএমএস ওয়েবসাইট বলতে ভাই যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন ধরেন যে ওয়েবসাইট থেকে আপনি নিজেও এই বিভিন্ন কোর্স গুলা করেন, এটাও একটা এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমরা একটা এইরকম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটের ডিজাইন পার্টটা কমপ্লিট করব। আপনারা কিন্তু একটা জিনিস ভুল বুঝেন না যে আমরা ই কমার্স ওয়েবসাইট মানে একদম ফাংশনাল অ্যাড টু কার্ট করে চেক আউট পর্যন্ত সব বানায় দেখাবো, ব্যাপারটা এমন না। আমাদের কাজ হইতেছে যে ডিজাইনটা করা, তারপরে আপনারা যখন ব্যাকএন্ড শিখবেন তখন দেখবেন যে আপনারা ফুল ফাংশনাল ওয়েবসাইট বানাইতে পারতেছেন। এটা তো অনেক ছোট 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 পার্টে আগায়, আমরা ছোট থেকে শুরু করব, আমরা ডিজাইন পার্টে ছোট থেকে বড় হবো, এরকম আর কি ব্যাপারটা। ওকে। সো এরপরে একজন কোয়েশ্চেন করেছে, আচ্ছা একজন হ্যান্ড রেজ করেছে, তার কোয়েশ্চেনটা যদি আমরা একটু নিয়ে নিই। 1910, আপনি যদি আপনার কোয়েশ্চেনটা একটু হয় চ্যাটে লিখেন অথবা যদি মাইক আনমিউট করে বলতে চান। হ্যালো হ্যালো, হ্যালো, জি ভাই শুনতেছি, বল। শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। জি, আমি বলছিলাম যে আমরা যখন ডিজাইন পার্টটা করব, হ্যাঁ, তো এই সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে কিন্তু আমাদের কি মানে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এই ডিজাইন পার্ট শেষ হওয়ার পর ব্যাকএন্ড শুরু করব, নাকি মানে শুরু থেকেই পাইথন জ্যাঙ্গো আস্তে আস্তে ধাপে ধাপে এইভাবে যাব, নাকি ডিজাইন শেষ করার পর আমরা ডেভেলপমেন্টে যাব? এখানে বিষয়টা যেটা হইতেছে যে ধরেন এই জিনিসগুলো একেবারে বেসিক, মানে এগুলো যদি আপনি শিখতে না পারেন তাহলে জ্যাঙ্গো দিয়ে আপনি মানে কি কানেক্ট করবেন, কানেক্ট তো করতে পারবেন না। তবে ঠিক আছে, পাইথন একটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনি চাইলে আলাদা মতো করে প্রথম অবস্থা থেকে পাইথন শিখতে পারেন। তবে আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করি আগে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এই পার্টটা কমপ্লিট করতে। ঠিক আছে, এই পার্টটা অ্যাটলিস্ট বেসিক একটা আইডিয়া আপনার রাখলে তারপর আপনি যখন ব্যাকএন্ডে কাজ করতে যাবেন তখন পুরো ব্যাপারটা লিঙ্ক করতে আপনার অনেক ইজি হবে। আমি নিজেও যদিও শুধুমাত্র মানে ফ্রন্ট এন্ড এই ওয়েব ডিজাইন পার্টটা এখানে দেখতেছি, বাট ব্যাকএন্ড সম্পর্কে আমারও টুকটাক ধারণা আছে। সো আপনার জন্য ইন ফিউচার বেটার হবে যদি আপনি শুধুমাত্র প্রথমে, আপনি যদি একদম বিগিনার হন তাহলে আপনি এই জিনিসগুলোর উপরে আগে একটু ফোকাস দেন। আপনার হয়তো বুটস্ট্র্যাপ একদম মাস্টার হইতে হবে না, সিএসএস মাস্টার হইতে হবে না যদি আপনার ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার ইচ্ছা থাকে, বাট আপনি সলিড একটা আন্ডারস্ট্যান্ডিং রাখেন যাতে আপনি যে
কোনো একটা ডিজাইন এনি টাইম করতে পারেন। এবং আরেকজন চ্যাটে কোশ্চেন করছেন যে ওয়ার্ডপ্রেস কি শেখানো হবে। আমি যতটুকু জানি ওয়ার্ডপ্রেস এখানে শেখানো হবে না। এবং ওয়ার্ডপ্রেস ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই জিনিসগুলো পারেন তো আপনার জন্য অনেক রিসোর্স আছে, যেই রিসোর্স গুলো থেকে আপনি নিজেই ওয়ার্ডপ্রেস পরবর্তীতে শিখতে পারবেন। এটা এমন কঠিন কিছু না। আচ্ছা, আমরা আর সম্ভবত মাইক আনমিউট করে ভয়েসে কোনো কোয়েশ্চেন নিচ্ছি না। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই করতে পারেন। এন্ড আমরা তাহলে ভাইয়া আমরা এখান থেকে আমাদের পরে ইনস্ট্রাক্টরের কাছে চলে যাই। যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাটে লিখবেন এবং ভাইয়া ইনশাআল্লাহ আপনাদের কোয়েশ্চেনের অ্যানসার দিবেন। ইনশাআল্লাহ। ওকে, সো আমরা আমাদের পরের ইনস্ট্রাক্টরের কাছে যাই। তিনি আমাদের রিয়্যাক্ট নেটিভ ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। তিনি হচ্ছে নাহিয়ান উদ্দিন, যিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সিএসসি লেকচার হিসেবে রয়েছেন। একটু মাইকগুলো আনমিউট করে ফেললে ভালো হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম Okay. সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। জি ভাইয়া, আর তিনি কিন্তু স্যামসাং এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি বুয়েটের সিএসসি বিভাগ থেকে গ্রাজুয়েট করেছেন। এছাড়াও তার কিন্তু একটা বিশাল অ্যাওয়ার্ড আছে ঝুড়িতে, সেটি হচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড। তো আমরা তাকে আসলে এই সেশনে পেয়ে আমরা খুবই প্রাউড। এবং তিনি কিন্তু আমাদের এখানে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের যে ক্যারিয়ার পাথটা আছে সেখানেও কিন্তু ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। সো ভাইয়া ওয়েলকাম। থ্যাংক ইউ পূজিতাকে এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের 3টা পার্ট নিব এই কোর্স প্ল্যানে, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস এবং রিঅ্যাক্ট নেটিভ। তো আমি আজকের মাস্টার ক্লাসে আপনাদের জাস্ট একটা সুন্দর ধারণা দিয়ে দিতে চাই যে আমরা অ্যাকচুয়ালি কি শিখতে চাচ্ছি এবং কিভাবে কোনটা কি কাজ করে। ওকে, তো আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারি তাহলে মনে হয় ভালো হয়, দেখেন পারি কিনা। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা এতক্ষণ যাবত সেতু ভাই খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন যে আমরা HTML শিখবো, CSS শিখবো, বুটস্ট্র্যাপ শিখবো এবং ওখানে আমরা কি কি শিখবো। তো আমি অ্যাকচুয়ালি ভাইয়ার পুরোটা কথাই অনেক সুন্দর করে শুনলাম এবং খুব ভালো লেগেছে কথা শুনে। এবং আপনারা কিন্তু একটা জিনিস অলরেডি বুঝে ফেলেছেন যে যেই কাজটা আমরা অ্যাকচুয়ালি শিখছি সেতু ভাইয়ার পার্টে, সেটা অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি একটা ওয়েব পেজকে কিভাবে ডিজাইন করতে পারি। সো একটা ওয়েব পেজকে কিভাবে ডিজাইন করতে পারি সেটা আমরা শিখি আমাদের HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, HTML, CSS এবং বুটস্ট্র্যাপের মাধ্যমে। এবং ডিজাইনের পরে আমার পার্টটা হবে ওই ওয়েব পেজটাকে কিভাবে রেসপন্সিভ করা যায় সেটা আপনাদের শেখানো। তো আমি আজকে ক্লাসে একটা ছোটখাটো প্রজেক্ট আপনাদের দেখাই ফেলি, তাহলে আপনারা একটা ভালো ইন্টারেস্ট পাবেন। তো প্রজেক্টটা হচ্ছে একটা ক্যালকুলেটর বানানো। এটা হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর বানাবো এবং এটা হচ্ছে একটা ওয়েব পেজের মতো করে বানাবো। তো ক্যালকুলেটরটা আমরা যদি একেবারে তিনটা ভার্সন আমি এখানে রেখেছি, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3। তো 3টা ভার্সন অ্যাকচুয়ালি 3 ধরনের ভ্যারিয়েশনস আছে। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ভার্সন 1টা ফার্স্ট ওপেন হোক, গুগল ক্রোম দিয়ে ওপেন করছি। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটর ভার্সন 1 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু একটা 0 আছে, 7, 8, 9, তারপর এখানে একটা স্ল্যাশ এর মতো দেখতে পাচ্ছি, এখানে 4, 5, 6, তারপর এখানে আমরা একটা স্টার দেখতে পাচ্ছি, 1, 2, 3 মাইনাস আর 0, 0, 0, তারপর এখানে দশমিক প্লাস সি, তারপরে ডাবল স্পেস, দেন হচ্ছে ইকুয়াল। এরকম আমরা দেখতে সে যাচ্ছে ক্যালকুলেটর ভার্সন 1। ভার্সন 2টা যদি আমরা ওপেন করে দেখি ওটা দেখতে কিরকম হয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের ভার্সন 2 এবং ভার্সন 2 এবং 1 এর মধ্যে আমাদের মিলটা কোথায়? ভার্সন 1 এ এই যে এখানে 0টা ছিল এভাবে দেখতে এবং ভার্সন 2 তে 0টা দেখতে হচ্ছে এরকম। ভার্সন 1 এ আমাদের এখানে কি ছিল? 7, 8, 9, দেন হচ্ছে একটা স্ল্যাশ, মানে একটা ভাগ চিহ্ন। আর ভার্সন 2 তে সেটা হচ্ছে 7, 8, 9, তারপর হচ্ছে ভাগ চিহ্ন। আর এখানে যদি আমরা বাকিগুলো দেখি 4, 5, 6, দেন স্টার, 1, 2, 3, দেন হচ্ছে মাইনাস, তারপরে 0, 0, 0, কমা প্লাস। সেখানে হচ্ছে আমরা দেখি 4, 5, 6, স্টার, 1, 2, 3, মাইনাস, 0, 0, 0, এরকম। তো এটা হচ্ছে আমাদের ভার্সন 2, ক্যালকুলেটর ভার্সন 1 এবং ভার্সন 2। এবং এটার মধ্যে একটা বিশাল একটা পার্থক্য আছে, সেটা আমি একটু পরে আসতেছি। ভার্সন 3 তে যদি আমরা যাই, আরেকটা ভার্সন আছে ভার্সন 3। ওকে, সো এটাও দেখতে কিন্তু ভার্সন 2 এর মতো। ভার্সন 3টা দেখতে আমাদের ভার্সন 2 এর মতো একদম সেম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমরা যদি ভার্সন 2 তে কোনো বাটনে ক্লিক করি, এই যে 7 আমি ক্লিক করছি, 8 এ ক্লিক করছি, 5 এ ক্লিক করছি, 2 এ ক্লিক করছি, এখানে কিন্তু কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই জিনিসটা যদি আমরা ভার্সন 3 তে আসি,
ভার্সন 3 তে এসে যদি আমরা এখন ক্লিক করি, যে 7 এ ক্লিক করলাম, এখানে 7 চলে আসবে। তারপর এখানে আমরা প্লাস ক্লিক করলাম, 7 প্লাস। তারপর এখানে 5 ক্লিক করলাম, 5 চলে আসবে। তারপর এখানে আমরা একটা আরেকটা ক্লিক করা যায়, -2, 7 + 5 -2। তো ইকুয়াল চিহ্ন চাপ দিলে এখানে আমাদের কত আসা উচিত? 7 5 12 -2 10 ইকুয়াল 10। ঠিক আছে, সো ক্যালকুলেটর 3 তে আমরা দেখতেছি যে বাটনগুলো অ্যাকচুয়ালি কাজ করতেছে। তো এখানে যদি আমরা ক্লিয়ার দিই, পুরোটা ক্লিয়ার হচ্ছে। ভার্সন ক্যালকুলেটর 2 তে বাটনগুলো কাজ করছে না, আর ভার্সন 1 এ জাস্ট বাটন আছে, ওটা অ্যাকচুয়ালি দেখতেও খুব একটা ভালো লাগতেছে না, জাস্ট বক্স ব্ল্যাঙ্ক আছে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য, যে আমরা HTML দিয়ে কি করব, আমরা CSS বুটস্ট্র্যাপ দিয়ে কি করব, আর আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করব। তো আমরা আমাদের কোডে যদি শুধু HTML ইউজ করি, তাহলে আমরা এরকম একটা জিনিস দেখতে পারবো, যেখানে একটা স্ট্রাকচার থাকবে, কোন ডাটাটা কোথায় বসবে সেটা আমরা বলে দিতে পারবো, যে এখানে আমরা এই জিনিসটা বসবে, মানে আমরা পজিশনটা বলে দিতে পারবো, কোথায় কোনটা বসবে, এই সব কিছু আমরা বলে দিতে পারবো। কিন্তু শুধু HTML দিয়ে আমরা যেটা করতে পারবো না, সেটা হচ্ছে এটাকে সুন্দর করতে পারবো না। তো এটার ভিতরে আমরা যদি এটাকে একটু সুন্দর করতে চাই, বা এটা রং টং একটু বাটনের মতো আনতে চাই, এটার ভিতরে আমাদের যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে CSS। সো ভার্সন 1 এর ভিতরেই যদি আমরা CSS পার্টটা অ্যাড করি, তাহলে এটা হয়ে যায় আমাদের ভার্সন 2টা, যেটা অ্যাকচুয়ালি দেখতে সুন্দর। এই যে 7টা একদম বাটনের মতো, এবং এই যে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা আমরা একটা বুটস্ট্র্যাপ ইউজ করেছি। বুটস্ট্র্যাপের ভিতরে একটা বাটনকে কিভাবে বাটনের মতো দেখানো যায় সেটার একটা আলাদা লাইব্রেরি আছে। সো ওটা ডিরেক্টলি ইউজ করলে, ক্লাস নেম দিয়ে ইউজ করলে এটা আমরা ডিরেক্টলি পেয়ে যাই। তো এটা অ্যাকচুয়ালি আমি এখানে ইউজ করছি, এটা আপনারা সেতু ভাইয়ের ক্লাসে শিখবেন কিভাবে CSS দিয়ে এই কাজগুলো করা যায়। সো HTML এবং CSS দিয়ে কিভাবে আমরা একটা সুন্দর লেআউট বানিয়ে ফেলতে পারি সেটা আমরা শিখে ফেলবো। কিন্তু এই লেআউটটাকে রেসপন্সিভ করতে হলে আমাদের যে জিনিসটা অবশ্যই শেখা লাগবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এই মুহূর্তে ভার্সন 2 তে কোনো জাভাস্ক্রিপ্ট নাই। তো যেই মোমেন্টে আমরা ভার্সন 2 এর সাথে জাভাস্ক্রিপ্টটাকে অ্যাড করব, এটা হয়ে যাবে আমাদের রেসপন্সিভ। তো এখানে যদি আমরা এখন 78 - 2 = 76, সো এই জিনিসটা এখন রেসপন্সিভ। সো আমার কাজ হবে আপনাদেরকে এটাই শেখানো, যে আপনারা অলরেডি ডিজাইন করতে পারেন। এখন ওই ডিজাইনটা কিভাবে আপনাদের বিভিন্ন বাটন ক্লিক বা মাউস ক্লিক বা বিভিন্ন কিবোর্ড ক্লিকের সাথে সাথে রেসপন্স করবে ওই জিনিসটা। ওকে, সো এটার কোডটা যদি আমরা একটু দেখি, আমি কোডটা খুব বেশি এক্সপ্লেন করবো না, জাস্ট একটুখানি দেখা দেবো। কোডটা একেবারে সেম। আমরা ভার্সন 1 এর কোড, এই যে এটা হচ্ছে আমরা পুরো ভার্সন 1 এর কোডটা, এটা হচ্ছে ভার্সন 2 এর কোড, এবং এটা হচ্ছে আমার ভার্সন 3 এর কোড। এবং একটাই মাত্র পার্থক্য আমার ভার্সন 2 এর 3 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি ভার্সন 2 তে এসে এখানে যেগুলো CSS এর পার্ট ছিল, জাভাস্ক্রিপ্ট এর পার্ট ছিল, ওগুলা কমেন্ট আউট করে রাখছি। এই কারণে ভার্সন 2 তে কোনো জাভাস্ক্রিপ্ট কাজ করতেছিল না, শুধু HTML আর CSS কাজ করতেছিল। সেই যে এইগুলো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের পার্ট ছিল, যে স্ক্রিপ্টের ট্যাগ এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তো এগুলো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড। আর এই যে নিচে আমি কিছু ডিভিশন, ফর্ম, ইনপুট, ডিভিশন, এগুলো হচ্ছে আমাদের সব HTML এর কোড। তো HTML এর এই কোডগুলো আমরা সেতু ভাইয়ের ক্লাস থেকে শিখে ফেলবো। এরপরে এই কোডের সাথে কিভাবে আমরা আমাদের রেসপন্স গুলোকে অ্যাড করবো সেগুলো আমরা শিখবো হচ্ছে আমার ক্লাসগুলো। যেমন অন ক্লিক, এখানে আমি একটা ক্লিক করব, যেমন এখানে আমাদের একটা এলিমেন্ট আছে, এই এলিমেন্ট আমি ক্লিক করব, ক্লিক করলে কি হবে, এই রেসপন্সটা আমরা শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্লাস। সো এই যে ভার্সন 2 তে আমরা জাস্ট জাভাস্ক্রিপ্টটাকেই কমেন্ট আউট করে রাখছিলাম, এই কারণেই আমাদের ভার্সন 2 তে কোনো জাভাস্ক্রিপ্ট কাজ করতেছিল না, কোনো রেসপন্স কাজ করতেছিল না। আর ভার্সন 1 এ এসে আমরা কি করছি, ভার্সন 1 এ এসে আমরা CSS এর পার্টটাকেও, এই যে এটা হচ্ছে আমাদের CSS এর পার্ট, এটাকে কমেন্ট আউট করে রাখছি। তো CSS এর পার্টটা কমেন্ট আউট করাতে যেটা হয়েছে, এখানে CSS টা, এখান থেকে CSS টা চলে যাওয়াতে এই জিনিসটা এখন একদম নরমালি যেরকম বক্স বক্স থাকার কথা সেরকম চলে আসছে। ঠিক আছে, সো আমি ফার্স্ট আপনাদের বুঝাই ফেললাম যে কিভাবে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টটা কেন দরকার, কোথায়, মানে কোন জায়গায় দরকার এবং কেন দরকার, এটা আমি আপনাদের দেখাই ফেললাম। তো এখানে যদি আমি আপনাদের কোনো কোশ্চেন নিতে চাই, কেউ কি কোনো কোশ্চেন করবেন দেখি চ্যাট বক্সটা একটু, এখান থেকে কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়া যাবে? ওকে, সো কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি চলে আসি আমার 3টা পার্টে। আমি আপনাদের মূলত 3টা পার্ট দেখাবো। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স। অ্যাকচুয়ালি বিগিনার্স বললে বিগিনার্স মানে হচ্ছে যারা শুরু করে তাদের জন্য দেখাইতেছি, বাট অ্যাকচুয়ালি এখানে জাভাস্ক্রিপ্টের সবকিছু দেখানো হবে। ব্যাপারটা এমন না যে খুব কম জিনিস দেখানো হবে। বিগিনার্স ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি কোনো আগে থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও পেরে থাকেন, নর্মালি আমরা একটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের প্রোগ্রামিংটা স্টার্ট করি, বা অনেকে পাইথন দিয়ে শুরু করি। বাট ব্যাপারটা যদি এমন হয় আপনি আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই পারেন না, সো সেই পয়েন্ট থেকেও যদি শুরু করেন তাহলে এই ক্লাসটা আমার ধরতে পারবেন। এই কারণে এটার নামটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স। তো এখানে অ্যাকচুয়ালি আমরা জাভাস্ক্রিপ্টের সবকিছুই কভার করব মোটামুটি। এখানে যদি আমি একটু কোর্স আউটলাইনটা আপনাদের দেখাই, গেটিং স্টার্টেড এর মধ্যে মোটামুটি আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে শুরু করি, একটা
আউটপুট লেখা এবং একটা ইনপুট নেওয়া সেগুলো দেখবো। তারপর কিভাবে আমাদের এইচটিএমএল তো আমরা শিখে ফেললাম, ওই এইচটিএমএল কোন কোন জায়গায় কিভাবে আমরা আমাদের স্ক্রিপ্ট গুলাকে অ্যাড করতে পারবো সেই জিনিসটা শিখে ফেলবো। দেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা টাইপস থাকে, ভ্যারিয়েবলস থাকে, ওই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং প্রত্যেকটা আলোচনার পরে আমাদের কিছু প্রজেক্টের মতো থাকবে, যেমন এখানে আমরা একটা প্রজেক্ট দেখতে পাইতেছি। তো এই প্রজেক্টটা হচ্ছে এরকম যে ফার্স্ট আমাদের একটা বক্স থাকবে, এই বক্সে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই অ্যানিমেশনটা শুরু হয়ে যাবে। এই প্রজেক্টটা মনে হয় আমার এখানে করা আছে, দেখি আমি এটা দেখাতে পারি কিনা। আচ্ছা না, এখানে এর মতো করা নেই, এখানে হচ্ছে আউটপুটটা আমরা দেখলেই বুঝতে পারবো। তো একটা বক্স থাকবে, ক্লিক করলে এটা হচ্ছে আমাদের এটা ওপেন হয়ে আসবে। সো এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ নিয়ে কাজ করলাম। দেন আমরা এখানে কমেন্ট, স্টেটমেন্ট, স্কোপ, তারপরে আমরা কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, লেট এবং কনস্ট্যান্ট দিয়ে সেগুলো শিখবো। দেন আমরা শিখবো হচ্ছে অপারেটরস নিয়ে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে ইকুয়াল চিহ্ন, তারপরে আমাদের এন্ড, অর, নট এগুলো ইউজ করতে হয়। তো এগুলোকে আমরা এই অপারেটরস মধ্যে শিখবো। তো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিকের মধ্যে পড়বে। ইকুয়াল চিহ্ন এগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। কম্পারিজনের মধ্যে হচ্ছে আমাদের গ্রেটার দেন, লেস দেন, অর ইকুয়াল এগুলো। লজিক্যাল অপারেটর মধ্যে পড়বো আমরা এন্ড, অর, নট সেগুলো। দেন আমরা বিটওয়াইজ অপারেটর শিখবো। বিটওয়াইজ অপারেটরের দুইটা পার্ট থাকবে অ্যাকচুয়ালি। দেন আমাদের কিছু এক্সারসাইজ মানে অ্যাসাইনমেন্ট থাকবে এটার উপরে। টাইপ কনভার্সনে এসে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপগুলোকে কিভাবে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করতে পারি সেটা শিখবো। তো আমরা অ্যাকচুয়ালি যদি এমনি চিন্তা করি যে ডাটা টাইপ কয় ধরনের হতে পারে, আমরা কিন্তু এমনি চিন্তা করতে পারি যে এক ধরনের ডাটা হয় যেগুলো হচ্ছে সংখ্যাগত ডাটা 1 2 3 4 5 6 এই টাইপের, আর আরেক ধরনের ডাটা হয় যেগুলো অ্যাকচুয়ালি আমাদের লেটার টাইপের, যেমন ABCD EFG এই টাইপের। সো এরকম লেটার থেকে সংখ্যা থেকে লেটার কিভাবে আমরা কনভার্ট করতে পারি, এই জিনিসগুলো আমরা টাইপ কনভার্সন এই জায়গাটাতে শিখবো। দেন অ্যারেজ এর মধ্যে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমাদের অনেকগুলা ডাটা একসাথে আমরা রাখতে পারি এবং সেগুলোকে ইটারেট করতে পারি, সর্ট করতে পারি, সেগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারি এগুলা। দেন আমাদের থাকবে কন্ট্রোল স্ট্রাকচার। সো এই কন্ট্রোল স্ট্রাকচারটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কোডই কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের কোডের কথা বলি বা HTML CSS যেই কোডের কথাই বলি না কেন, আমাদের যে কোনো কোডই কিন্তু এক্সিকিউট হয় কিভাবে, একদম লাইন 1 থেকে শুরু হয়, দেন লাইন 2, দেন লাইন 3 এভাবে নরমালি এক্সিকিউট হয়। তো আমরা যদি কখনো এই এক্সিকিউশনের প্রসেসটাকে কন্ট্রোল করতে চাই, সেই জন্য আমরা কোন কোন জিনিসগুলো ইউজ করতে পারি সেগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। সো ব্যাপারটা এমন হইতে পারে যে আমরা একটা কন্ডিশনের বেসিসে আমরা কোন একটা কোডকে এক্সিকিউট করতে দিতে চাই, তো সেটার জন্য আমরা কন্ডিশনাল ইউজ করবো, ইফ এলস ইফ এগুলা। অথবা এমন হইতে পারে যে কোনো একটা কোড আমরা বারবার চালাতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা লুপটাকে ইউজ করবো। এক্ষেত্রে আমরা ফর লুপ, হোয়াইল লুপ, তারপর ডু হোয়াইল লুপ এই সবগুলো আমরা শিখবো। লুপ ইউজ করলে যেটা হয়, দেখা গেল যে আমি 6 নাম্বার থেকে 10 নাম্বার লাইন এর কোডগুলোকে একটা লুপের মধ্যে রাখছি, তাহলে ওই 6 থেকে 10 নাম্বার পর্যন্ত লাইনগুলো বেশ কয়েকবার চলবে। লুপের মধ্যে যদি আমি 3 বা 4 দিয়ে রাখি তাহলে ওটা 4 বার চলবে। আমি একটু অনেক সিম্পলিফাই ভাবে বললাম, আমরা যখন এটা নিয়ে শিখবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেন আমরা শিখবো হচ্ছে ফাংশনের মধ্যে যেটা অ্যাক্টিভিটি থাকে, আগে থেকে আমরা কিছু কোড লিখে রাখি, দেন আমরা হঠাৎ ফাংশনটাকে কল করলে ওই কোডগুলো অটোমেটিকলি এক্সিকিউট হওয়া শুরু করে। সো মূলত এই তিনটা জিনিস আমাদের কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে পড়ে। এই তিনটা জিনিস নিয়ে আমরা শিখবো এবং আপনাদের কিছু প্রজেক্ট দেওয়া থাকবে, ওই প্রজেক্টের মধ্যে আপনাদের এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করা হবে। ওকে, দেন আমরা ফাংশনের পরে আসি। ফাংশনের পরে আপনাদের এখানে একটা যে ক্যালকুলেটরের যে প্রজেক্টটার কথা আমরা একটু আগে দেখলাম, এটা অ্যাকচুয়ালি আপনাদের এখানে করতে দেওয়া হবে ফান প্রজেক্ট 6 হিসেবে। সো আমি এখানে কিছু হেল্প করবো কিভাবে করতে হয়, আর বাকিটা অ্যাকচুয়ালি আপনারা নিজে যে করতে পারার কথা। দেন আমরা এরপর আসবো ইভেন্ট হ্যান্ডলিং। তো ইভেন্ট হ্যান্ডলিং ব্যাপারটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে খুবই ইম্পর্টেন্ট। ইভেন্ট হ্যান্ডলিং মানে হচ্ছে ইভেন্ট মানে কি, এই যে আমি একটা মাউস ক্লিক করতেছি, একটা লেফট ক্লিক করতেছি বা একটা রাইট ক্লিক করতেছি, এই এক একটা ক্লিক হচ্ছে এক একটা ইভেন্ট। অথবা আমি যদি মাউসটাকে এই যে লেখাটার উপরে নিয়ে গেলাম, এটাও একটা ইভেন্ট, হোভার ইভেন্ট। অথবা এখান থেকে দূরে সরাই নিয়ে গেলাম, এটাও একটা ইভেন্ট। সো আমি এখানে যাই করতেছি না কেন সবই এক একটা হচ্ছে ইভেন্ট। তো আমাদের ওয়েব পেজটা যাতে এই এক একটা ইভেন্টের সাথে রেসপন্স করতে পারে, সেই রেসপন্সটা আমরা এই ইভেন্ট হ্যান্ডলার মাধ্যমে লিখি। সো এই ইভেন্ট হ্যান্ডলিং এর মধ্যে এসে আমি আপনাদের এই জিনিসগুলো দেখাবো যে আমি এক একটা ইভেন্টকে কিভাবে ক্যাপচার করতে পারি এবং সেগুলোকে কিভাবে রেসপন্স করতে পারি। তো এটা একটা উদাহরণ আমরা অলরেডি দেখে ফেলছি, যে এখানে আমরা যখন ক্যালকুলেটর ভার্সন 3 টা দেখতেছিলাম, এখানে যে আমরা একটা অন ক্লিক দেখতেছিলাম, এটা হচ্ছে একটা ইভেন্ট ছিল।
সো এখানে আমরা একটা অন ক্লিক দেখতেছিলাম। অন ক্লিক হচ্ছে একটা ইভেন্ট, এতে ক্লিক করলে কি হবে, এবং এই ক্লিকের হ্যান্ডলিংটা আমরা এখানে দেখতেছিলাম যে এটাতে ক্লিক করলে আমরা কি কাজটা হবে এটা আমরা এখানে দেখতেছি। ওকে, দেন আমরা যদি আসি ডোম, HTML JS এর ডোমের ফুল ফর্মটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো ডকুমেন্ট অবজেক্ট মডেলের ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা ওয়েব পেজ নিয়ে কাজ করি, পুরোটা ওয়েব পেজকে আমরা একটা ডকুমেন্ট বলি, বা পুরোটা ওয়েব পেজকে আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেল বলি। তো ওয়েব পেজের ভিতরে যা কিছু থাকে ওগুলোকে আমরা ডকুমেন্ট বলি, এবং ওই ডকুমেন্ট অবজেক্ট মডেলের ভিতরে যা কিছু থাকে সবগুলোকে আমরা অনেক ছোট ছোট ভাগে ভাগ করে ফেলতে পারি, যেগুলোকে আমরা এক একটা এলিমেন্টস বলি। তো এই এলিমেন্টস গুলোর ভিতরে আমাদের HTML থাকতে পারে, অথবা এলিমেন্টস গুলোর ভিতরে আমাদের CSS থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো আমাদের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে আমরা এগুলোকে কিভাবে ম্যানিপুলেট করতে পারি, DOM গুলোকে কিভাবে ম্যানিপুলেট করতে পারি। সো আমরা যে ফান প্রজেক্ট 1টা দেখছিলাম, ফান প্রজেক্ট 1টাতে অ্যাকচুয়ালি আমরা একটা ডকুমেন্ট অবজেক্ট মডেলকে ম্যানিপুলেট করছিলাম। এখানে একটা ছবি ছিল, আমরা এখানে ক্লিক করাতে এই ছবিটা চেঞ্জ হয়ে এই ছবিতে চলে আসছে, সেটা অ্যাকচুয়ালি একটা DOM ম্যানিপুলেশন ছিল। তো এই জিনিসটা এখানে আমরা একটুখানি ফান প্রজেক্ট 1 একটুখানি ইন্ট্রোডিউস হবো, এবং লাস্টে গিয়ে এটা আমরা আরো ভালোভাবে দেখতে পাবো। এখানে এসে আমরা এটা ভালোভাবে দেখতে পাবো, এবং ফাইনাল প্রজেক্টে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে একটা গিটহাব পেজে একটা জিনিস আপনাদের করতে দেবো, ওটা হচ্ছে আপনাদের হোস্ট করতে হবে, এবং এমন ভাবে হোস্ট করতে হবে যেটা আমরা পৃথিবীর যে কোনো জায়গায় বসে যাতে আপনাদের ওই পেজটাকে অ্যাক্সেস করতে পারি। এটা হবে আপনাদের একটা ফাইনাল প্রজেক্ট, এবং আপনাদের আরো অনেক অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলো হচ্ছে আমরা ক্লাসের সাথে সাথে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি জাভাস্ক্রিপ্টের পার্টটা। ওকে, আমি দেখতে পাইতেছি 2টা কোশ্চেন আছে, ক্লাস রেকর্ডিং কি দেওয়া হবে? ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের পার্ট। এই পার্টে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো? ওকে, সো আমরা জাভাস্ক্রিপ্ট নেক্সট, নিয়ে আমাদের কতদিন ক্লাস হবে স্যার? এটা আপনাদের প্রায় 1 মাস 1.5 মাসের মতো ক্লাস হবে জাভাস্ক্রিপ্টে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে নেক্সট পার্টে আসি আমরা এখন, রিঅ্যাক্ট জেএস। সো আমাদের মেইন টার্গেট থাকে ফার্স্ট আমরা জাভাস্ক্রিপ্ট একদম খুব ভালোভাবে শিখে ফেলবো, এবং জাভাস্ক্রিপ্ট যদি আমরা ভালোভাবে শিখতে পারি, এর পরের পার্টগুলো আমাদের জন্য সব ইজি হয়ে যাবে, কারণ এর পরের পার্টগুলো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টকে ইউজ করে করেই করা হবে। তো এই পার্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি। তো এই লাইব্রেরিটা দিয়ে আমরা আমাদের ফ্রন্ট এন্ড ইউআইটাকে আরো সুন্দরভাবে ডেভেলপ করতে পারবো। তো এই লাইব্রেরির মধ্যে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনের মধ্যে অ্যাকচুয়ালি আমি আজকে ইন্ট্রোডাকশনটা করে ফেলতেছি, ক্লাসের মধ্যে আবার দেখানো হবে। দেন আমরা কিভাবে একটা HTML রেন্ডার করতে পারি, দেন আমরা কিভাবে JSX ইউজ করতে পারি, দেন কম্পোনেন্টস নিয়ে কাজ করা হবে, প্রপস নিয়ে কাজ করা হবে, স্টেট, লাইফ সাইকেল, ইভেন্টস, ফর্মস, CSS এবং SES। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাদের এই মুহূর্তে আমি সবকিছু এক্সপ্লেন করে বলতে পারবো না, আপনারা একটা আইডিয়া নিয়ে রাখতে পারেন যে কি কি দেখানো হবে। যখন আমরা ক্লাসে দেখবো তখন অ্যাকচুয়ালি আমরা সবকিছু সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। ওকে, সো এখন আমি বলতে চাই যে রিঅ্যাক্ট জেএস আমরা কেন শিখবো, এটা বর্তমানে কোথায় কোথায় ইউজ করা হয়। তো এই যে আমরা ফেসবুক যে ইউজ করি, ফেসবুক বা ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু একটা রিঅ্যাক্ট জেএস দিয়ে ডিজাইন করা, বা রিঅ্যাক্ট জেএস দিয়ে কিন্তু ভিতরে সব পেজগুলোকে রেসপন্সিভ করা। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ তিনটাই কিন্তু ফেসবুকের একই কোম্পানির আন্ডার, এবং তিনটাই কিন্তু আমাদের রিঅ্যাক্ট জেএস ইউজ করে। এবং রিঅ্যাক্ট জেএস একটা মজার ব্যাপার হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের ডেভেলপ করা হয়েছিল অ্যাকচুয়ালি একটা ফেসবুক এমপ্লয়ার দিয়েই ডেভেলপ করা হয়েছিল রিঅ্যাক্ট জেএসটা। তো পরবর্তীতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং নেটফ্লিক্স এরা 4 জনই এই রিঅ্যাক্ট জেএসটা ইউজ করা শুরু করছে। তো শুধুমাত্র এই 4 জন যে তা না, আরো অনেকেই আছে, আরো অনেক অনেক বড় বড় কোম্পানিরা এই রিঅ্যাক্ট জেএসটা ইউজ করে। আমি সবার নামটা লিখিনি, আমরা সবচেয়ে পরিচিত যে 4টা মনে হয়েছে এই 4টার নাম আমি এখানে লিখে রাখছি, যাতে আপনারা একটু আগ্রহ পান যে অ্যাকচুয়ালি আমরা কেন এটা শিখবো। তো এই হচ্ছে আমাদের রিঅ্যাক্ট জেএস এর পার্ট। দেন আমরা যদি রিঅ্যাক্ট নেটিভে আসি, রিঅ্যাক্ট নেটিভের ব্যাপারটা হচ্ছে এখানে আমরা অ্যাকচুয়ালি একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা শিখবো। তো আগে 2টা ছিল একেবারেই ওয়েব পেজের, একটা ওয়েব পেজ ডেভেলপ করা বা একটা ওয়েব পেজকে রেসপন্সিভ করা। প্রথমটা ছিল জাভাস্ক্রিপ্ট একদম বেসিক, পরেরটা ছিল জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তো দুইটারই কাজ সেম, দুইটারই কাজ হচ্ছে একটা ওয়েব পেজকে আমাদের রেসপন্সিভ করা। 3 নাম্বারটার কাজটা একদম ডিফারেন্ট, 3 নাম্বারটার কাজ হচ্ছে একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানানো। ঠিক আছে, এটা কিন্তু আগেরটার মতো না, মোবাইল অ্যাপ্লিকেশন বানানো, বাট এটার বেসিক যে ল্যাঙ্গুয়েজটা ওই ল্যাঙ্গুয়েজটা আমরা জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট নেটিভ ওটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। সেখানে অ্যাকচুয়ালি আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করব। রিঅ্যাক্ট নেটিভ ইজ এ ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক দ্যাট ইউজেস জাভাস্ক্রিপ্ট অ্যাজ এ বেস ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো মানেটা কি? মানেটা হচ্ছে আমরা বেস ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্টটাকে ইউজ করব, এবং এটা একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের ব্যাপারটা কি? ফ্রেমওয়ার্কের ব্যাপারটা হচ্ছে
ওইখানে আগে থেকে অনেক কোড লেখা থাকে। আমাদের নতুন করে একদম শুরু থেকে সব কোড লেখা লাগে না, আগে থেকে অনেক কোড লেখা থাকে ফ্রেমওয়ার্কের মধ্যে। তো আমাদের যেটা করতে হয়, ওই ফ্রেমওয়ার্কের ভিতরে কিছু কিছু নির্দিষ্ট জায়গা থাকে, যেসব জায়গায় আমাদের বলা থাকে যে এই জায়গায় তুমি এই কোড লিখলে এই টাইপের আউটপুট পাবা, ওই জায়গায় ওই কোড লিখলে ওই টাইপের আউটপুট পাবা। তো ওই জিনিসগুলো বুঝে বুঝে আমাদের ওই স্পেসিফিক ওই জায়গাটাতে ওই সব কোড লিখতে হয় ফ্রেমওয়ার্কে। তো আমরা অ্যাকচুয়ালি যেটা শিখবো সেটা হচ্ছে এই রিঅ্যাক্ট নেটিভের এই ফ্রেমওয়ার্কটাকেই এই কোর্স প্ল্যানে শিখবো, এবং ফ্রেমওয়ার্কের ভিতরে কোথায় কোথায় কিভাবে জাভাস্ক্রিপ্টে কোড লিখতে হয় এবং কিভাবে আমরা মোবাইলে অ্যাপ্লিকেশনটা বানাতে পারি সেটা শিখবো। ওকে, দেন রিঅ্যাক্ট নেটিভ ক্রস প্ল্যাটফর্ম বলা হয় এটাকে। তো ক্রস প্ল্যাটফর্ম এটা কেন বলা হয়? তো আমরা যারা মোবাইল ইউজ করি আমরা কিন্তু জানি যে আমাদের মোবাইল কিন্তু মোটামুটি দুই টাইপের হয়, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড টাইপের মোবাইল আর একটা হচ্ছে আইওএস টাইপ মোবাইল। আইওএস বলতে হচ্ছে যেটা আমরা আইফোন গুলো ইউজ করি সেগুলো, আর নোকিয়া ফোনের আগেগুলো বাদ দিলাম, যেগুলো স্মার্টফোন সেগুলোর কথা বলতেছি। তো এই দুই ধরনের ওএস নিয়ে কিন্তু আমাদের মোবাইলগুলো হয়, হইতে পারে সেটা অ্যান্ড্রয়েডের, অথবা সেটা যদি অ্যাপেলের হয় তাহলে হইতে পারে সেটা আইওএস এর। তো আগে একটা ব্যাপার এমন ছিল যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে একটা অ্যাপ বানাইলে ওটা কখনো আইফোনে চলতো না, আবার আইওএস এর একটা প্ল্যাটফর্মে একটা অ্যাপ বানাইলে ওটা কখনো অ্যান্ড্রয়েডে চলতো না। তো এখানে একটা বিশাল ঝামেলা হয়ে যেত যে আমি অ্যান্ড্রয়েডে বসে বসে বানাইছি, এটা আইওএস এ চলতেছে না, আবার আইওএস এ বানাইছি অ্যান্ড্রয়েডে চলতেছে না। যদি চালাইতে হয় যেটা করতে হতো, আইওএস এর সব কোডকে আবার আরেকজন ডেভেলপারকে বসে বসে ট্রান্সলেট করতে হতো, ট্রান্সলেট করে করে আবার অ্যান্ড্রয়েডে নিয়ে বসাইতে হতো। সেটা একটা বিশাল ঝামেলা ছিল। তো রিঅ্যাক্ট নেটিভে আমরা এই ঝামেলাটা পড়ি না। রিঅ্যাক্ট নেটিভে যেটা হয়, আমরা যেই কোডটা লিখবো ওটা একই সাথে অ্যান্ড্রয়েডেও চলবে আবার একই সাথে আইওএস এ চলবে। তো এখানে আমাদের কোনো ট্রান্সলেশন কোনো কিছু করতে হবে না। সেই কারণে এটাকে বলা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন। আমি যদি এটাকে আমার পিসিতে বসে বসে বানাই, বানানোর পরে এটা সেম এপিআইটা যদি আমি অ্যান্ড্রয়েডে নিই ওটাও চলবে, আবার যদি আইওএস এ নেই ওটাও চলবে, সেম কোডই দুই জায়গাতেই চলবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট নেটিভের মেইন আইডিয়াটা। তো এটা কোথায় ইউজ করা হয় রিঅ্যাক্ট নেটিভটা? এটা হচ্ছে আমাদের যে ফেসবুকের অ্যাপটা, এটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ দিয়ে বানানো। তারপর আমাদের ইনস্টাগ্রাম অ্যাপটা ইউজ করি, এটাও রিঅ্যাক্ট নেটিভ দিয়ে বানানো। তারপর আমাদের উবার ইটস ইউজ করি, উবার ইটসটাও রিঅ্যাক্ট নেটিভ দিয়ে বানানো, মোটামুটি ইটিসি। সো মোটামুটি রিঅ্যাক্ট নেটিভটা এখন হচ্ছে সবচেয়ে বেশি পপুলার রিঅ্যাক্ট নেটিভটা। সো এটা আমরা বুঝতে পারতেছি। এখন আমি আপনাদের কোর্স প্ল্যানটা দেখাই কি কি আমরা শিখতেছি। ইন্ট্রোডাকশন থাকবে, এনভায়রনমেন্ট সেটআপ। তো যেহেতু আমরা একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, তো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার সময় আমাদের শুরুতে এনভায়রনমেন্টটা সেটআপ দিয়ে নিতে হবে, সেটা আমরা দেখবো। দেন আইডি সেটআপ। তো যেহেতু আমরা কোড নিয়ে কাজ করতেছি আমাদের অবশ্যই একটা আইডি লাগবে, এটা আমরা দেখবো। ক্রিয়েট এন্ড রান আওয়ার ফার্স্ট রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ। শুরুতে আমরা একদম বেসিক একটা অ্যাপ বানাই, ওটাকে রান করে দেখবো। দেন আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেল যাবো। অ্যাডভান্স বলতে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, মানে নতুন 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 জিনিস শিখবো আর কি। Create a new project and run WebStorm. Project structure, then component concept. Create our first React Native component, React Native 4 components, first impression. Apply style, React Native versus HTML, CSS, working with multiple component files. React Native state overview, fundamental functional state, then props functional component, 4 component view, button image, then React Native height width, 4 component scroll view, দেন আসবে 4 ফ্ল্যাট লিস্ট। তো মোটামুটি এই জিনিসগুলো আমরা শিখবো আমাদের রিঅ্যাক্ট নেটিভের কোর্সটাতে। এখানে অ্যাকচুয়ালি সবকিছু আমি এখন এক্সপ্লেইন করতে পারবো না, কারণ পুরোটা এক্সপ্লেইন করতে আমার বিশাল টাইম লাগবে। তো এটা অ্যাকচুয়ালি আমরা যখন কোর্সটা শুরু করবো তখন আস্তে আস্তে সবকিছু এক্সপ্লেইন করবো ইনশাআল্লাহ। তো এই হলো আমার পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস এবং রিঅ্যাক্ট নেটিভ। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। 5টা কোশ্চেন আসছে দেখি। হ্যাঁ, অ্যাপটা মোবাইলে রান করা যাবে। র জাভাস্ক্রিপ্ট বাটন থার্ড পার্টি এপিআই ইউজ করে প্রজেক্ট করা দেখানো হবে কি। র জাভাস্ক্রিপ্ট বাটন, আচ্ছা জাভাস্ক্রিপ্টের ভিতরে থার্ড পার্টি এপিআই ইউজ করে প্রজেক্ট করে দেখানো হবে কি। থার্ড পার্টি এপিআই, আচ্ছা এটা আমরা চেষ্টা করবো, এটা তো ভালো জিনিস বলছেন, এটা আমরা কোর্সের ভিতরে চেষ্টা করবো। না ভাইয়া লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক জিনিসটা আরেকটু বলবো। হ্যাঁ, লাইব্রেরি ব্যাপারটা হচ্ছে ওইখানে অলরেডি অনেক কিছু কোড লেখা থাকে। আচ্ছা আমি একটু এটাকে বুঝাই আমার কোড দিয়ে। সো লাইব্রেরি ব্যাপারটা হচ্ছে যেখানে আমি একটা সিএসএস এর লাইব্রেরি ইউজ করতে বলা যেতে পারে, বুটস্ট্র্যাপের লাইব্রেরি। তো এখানে আমি হচ্ছে রিলেশন স্টাইল শিট দিয়ে আমি একটা এটা বারবার উঠে আসছে, এটা আমি উপরে উঠে দিই। হ্যাঁ, সো ম্যাক্স সিডিএন বুটস্ট্র্যাপ cdn.com bootstrap.min.css। সো এইটা অ্যাকচুয়ালি একটা ফাইল, যে ফাইলের মধ্যে অলরেডি অনেক কোড লেখা আছে। হ্যাঁ, এখানে অলরেডি অনেক কোড লেখা আছে ফাইলটাতে। তো আমি জাস্ট কি করব, এই ফাইলের ভিতরে কিছু কিছু কোডকে কল করে করে ইউজ করে ফেলবো। কোথায় কোথায় কল করতেছি, এই যে নিচে যখনই আমি একটা ক্লাস নেম লিখতেছি
যে টাইপ বাটন নেম বাটন, এই যে এখানে যখন এই যে ক্লাস বাটন, এই জায়গায় যখন আমি যে বাটন বিটিএনটা ইউজ করতেছি, তখনই আমাদের সিএসএস ওই লাইব্রেরি থেকে এই বাটনের জন্য যে স্টাইলটা ওটা অটোমেটিকলি চলে এসে এটা ইউজ হয়ে যেতেছে। ঠিক আছে, তো লাইব্রেরি ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা অ্যাকচুয়ালি একটু ছোট ফর্মে থাকে আর কি, একটা ফাইল বা দুইটা ফাইল থেকে কোডগুলো আমরা নিয়ে আসি। আর ফ্রেমওয়ার্কের ব্যাপারটা যেটা থাকে সেটা হচ্ছে একাধিক ফাইলে অলরেডি কোডগুলো লেখা থাকে, তো ওই ফাইলগুলো নিজেদের মধ্যে ইন্টারেক্ট করে। লাইব্রেরিতে মোটামুটি ইন্টারেকশনের ব্যাপারটা এমন থাকে না, একটা ফাইলের সাথে ইন্টারেক্ট করলেই হয়, বাট ফ্রেমওয়ার্কে যেটা হয় আমাদের একাধিক ফাইলের মধ্যে ইন্টারেকশনটা হয়। একাধিক ফাইলে অলরেডি আগে থেকে কিছু কোড লেখা থাকে, আমরা আমাদের কোডও লিখি ভিতরে নতুন করে, দেন যেটা হয় একাধিক ফাইলের মধ্যে ইন্টারেকশন হয়ে একটা নতুন একটা আউটপুট জেনারেট হয়। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি দুইটার মধ্যে পার্থক্য। ওকে, দেন আমরা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিঅ্যাক্ট নেটিভ এন্ড রিঅ্যাক্ট এস, এটা আমি বলছি, তারপরে এটা বলছি, ক্লাস রেকর্ডিং দেওয়া এটা বলছি, অ্যাপটাকে হ্যাঁ মোবাইলে রান করা যাবে। ঠিক আছে, সো মোটামুটি কোশ্চেন সব শেষ। ওকে ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এই সেশনটা আরো অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ ছিল। সো থ্যাংক ইউ ফর বিং হিয়ার, আর এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আসলে সবাই অনেক বেশি এনজয় করেছে বলেই সবাই এত সুন্দর এতগুলো কোয়েশ্চেন করেছে অ্যাকচুয়ালি। এন্ড আমরা আসলে আশা করছি যে আপনারা সবাই আমাদের ব্যাচ 2 তে জয়েন করবেন আমাদের সাথে, এবং আমাদের নাহিয়ানুদ্দিন ভাইয়ের সাথে আরো যে 5 জন ইনস্ট্রাক্টর আছে অত্যন্ত দক্ষ, তাদের সাথে আপনারা আরো অনেক বেশি বিস্তারিত ভাবে এই জিনিসগুলো জানতে পারবেন, এবং 6 মাসে আপনারা হয়ে উঠতে পারবেন একদম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর বিং উইথ আস। থ্যাংক ইউ। তো আমরা এখন আমাদের পরের ইনস্ট্রাক্টরের কাছে চলে যাই। তিনি বর্তমানে কিন্তু অধ্যয়নরত আছেন বুয়েটের সিএসসি বিভাগে, এবং তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একজন চ্যাম্পিয়ন এবং একাডেমিক টিম মেম্বার। তো আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী ইনস্ট্রাক্টরকে, তানভীর হোসেন মুনিম। তিনি পাইথন এবং জ্যাঙ্গোর ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে, রাইট? ওয়েট, আমি একটু জি ভাই, ক্যামেরাটা শোনা অ্যাডজাস্ট করি। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করি, দেখি শেয়ার হচ্ছে কিনা। আই সাপোজ। ওকে, সো আমার নাম হচ্ছে তানভীর হোসেন মুনিম, অ্যান্ড আমি বেসিক্যালি পাইথন অ্যান্ড জ্যাঙ্গো এই দুইটা পার্ট নিব। তো পাইথনের যে পার্টটা আছে সেটা মোটামুটি আমরা মোস্ট প্রবাবলি জাভাস্ক্রিপ্ট শেষ করার পর শুরু করব। সো আমি একটু আমার পার্টটা নিয়ে কথা বলি। তো সবার আগে পাইথন কেন শিখবো আমরা, তার আগে আমি বলে নিই সবার উদ্দেশ্যে পাইথন জিনিসটা কি। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লাইক সি, সি প্লাস প্লাস অর জাভাস্ক্রিপ্ট, জাভা, এই টাইপের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। আচ্ছা, তো আমরা পাইথন কেন শিখবো? নাম্বার 1, পাইথনের ইউজার বেস হচ্ছে অনেক অনেক বড়। অনেক বড় বলতে কারেন্টলি 8.2 মিলিয়ন প্লাস পাইথন ডেভেলপার্স আছেন। তো বুঝতে পারতেছেন এতজন মানুষ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, there has to be something যেটা ওনাদেরকে অ্যাট্রাক্ট করতেছে। নাম্বার 2, ইজি টু ইউজ। তো আমি আমার লাইফে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, তো আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে সহজ মনে হয়েছে হচ্ছে পাইথনকে। তো আপনাদের মধ্যে অনেকে আস্তে ধীরে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েই কাজ করবেন, তো দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি পাইথনের সাথে যখন অন্যগুলোকে কম্পেয়ার করা হবে তখন পাইথন অ্যাকচুয়ালি অনেক ইজি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো নাম্বার 3 হচ্ছে রিচ লাইব্রেরিজ। পাইথনে অনেক অনেক লাইব্রেরি থাকবে। একটু আগে নাহিয়ান ভাই খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন যে লাইব্রেরি জিনিসটা কি। তো স্টিল আমি আরেকবার বলে দিই, লাইব্রেরি জিনিসটা হচ্ছে বেসিক্যালি এমন কিছু একটা যেখানে অনেকগুলো কোড লেখা থাকবে এবং আপনি আপনার প্রয়োজন মতো ফাংশন ডেকে সেখান থেকে যে কোনো কোড ইউজ করতে পারবেন, আপনার কষ্ট অনেক কমিয়ে দিবে। আমি সামনে একটা এক্সাম্পল দেখাবো এক্ষুনি লাইব্রেরি জিনিসটা নিয়ে। সো নাম্বার 4, ওপেন সোর্স। পাইথন কিন্তু অ্যাকচুয়ালি একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন ওপেন সোর্স মানে কি? ওপেন সোর্স মানে হচ্ছে যে এটার যে সোর্স কোডগুলো এগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত, এবং আপনি নিজে চাইলে কিন্তু একজন পাইথন কন্ট্রিবিউটর হতে পারবেন। আপনি চাইলে পাইথনে নিজের কোনো লাইব্রেরি কন্ট্রিবিউট করতে পারবেন। আপনি গিটহাবে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন অনেকে কিন্তু নিজে থেকে পাইথনের অনেক লাইব্রেরি অ্যাড করে থাকেন। নাম্বার 5, ইনফিনিট রিসোর্সেস। তো অ্যাকচুয়ালি পাইথনের ব্যাপারে কিন্তু রিসোর্সের কোনো শেষ নাই। আপনি ইন্টারনেটে প্রচুর প্রচুর রিসোর্স পাবেন পাইথনের ব্যাপারে খাটলে। আচ্ছা, তো আমি একটা জিনিস একটু ছোট্ট করে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই কোর্সে যে আমরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা শিখবো তাই না, আমরা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারে আপনাদেরকে এনকারেজ করব। তো সেটা কিভাবে করব সেটা বোঝার জন্য আমি অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দেই। ওয়েট
where is it? Right. Oh. আচ্ছা তো ওকে রাইট। আচ্ছা তো এক্সাম্পলটা কিরকম, তো ধরা যাক এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, আপাতত এখানে কি লেখা আছে সেটা বুঝতে হবে না আমাদের, আমি জাস্ট বলে দিই প্রোগ্রামটা কি করে। এই প্রোগ্রামটা হচ্ছে দুইটা সংখ্যার গসাগু বের করবে আপনাদের জন্য। সো আমরা ক্লাস 4-5 থেকেই গসাগু শিখে আসতেছি, আমি এখন একটা কাজ করব, প্রথম নাম্বারটা ইনপুট দিব। তো আমার ইচ্ছা হচ্ছে 16 ইনপুট দিব আমি। আচ্ছা 16 ইনপুট দিলাম। এবার দ্বিতীয় নাম্বারটা ইনপুট দিব, আমার ইচ্ছা হচ্ছে আমি 24 ইনপুট দিব। তো 24 ইনপুট দিলাম, আমার আনসার চলে আসলো কিন্তু 8। এখন এইখানে আমি যে জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে ম্যাথ নামের একটা লাইব্রেরি আছে পাইথনে। সো এই লাইব্রেরিটা আমি ইউজ করছি, এন্ড আমি কিন্তু খুব কঠিন কোনো কোড লিখি নাই। আমি আমার জিসিডিটা কিভাবে বের করছি, জাস্ট জিসিডি সমান math.gcd, আমার এই একটা লাইন হচ্ছে কোড, এখানে বাকি সবকিছু ইনপুট নিয়ে আউটপুট দেওয়ার সাথে সম্পর্কযুক্ত। তো দেখতে পাচ্ছেন একটা লাইব্রেরি অ্যাকচুয়ালি আমাদের জন্য কতটা হেল্পফুল, আমাদের কিচ্ছু করতে হয় না, আমরা লিটারালি জাস্ট এই math.gcd এই লাইনটা লেখার পর সেখানে ইনপুটটা দিয়ে দিলে আমাদেরকে আউটপুটটা দিয়ে দেয়। সো এটা হচ্ছে একটা লাইব্রেরি ইউজ করার সুবিধা। তো আমি যখন বলছিলাম যে আমি ক্রিটিক্যাল থিংকিংটাকে এনকারেজ করব, তখন সেটা আমি কিভাবে করব সেটা একটু যদি আমি বোঝাই। তো এখন ধরেন আপনার কাছে এরকম জিসিডি বের করার একটা ফাংশন আছে, কিন্তু পাইথনে এলসিএম অর্থাৎ লসাগু বের করার কিন্তু কোনো ফাংশন নাই। তো আপনি এটা কিভাবে বের করবেন? তো সেটা যদি আমরা একটু চিন্তা করি হুট করে, তাহলে আমরা দেখবো যে গসাগু বের করার জন্য তাহলে আমাদের কোনো সেপারেট ফাংশন হয়তো বা লেখা লাগতে পারে। বাট 19 কিন্তু আমরা খুব ছোট্ট একটা ফর্মুলা শিখে এসেছি যে দুইটা সংখ্যার গুণফল সমান তাদের, ওয়েট এটা 19 না, এটা আমরা 5 এ শিখছি। হ্যাঁ, দুইটা সংখ্যার গুণফল সমান এদের গসাগু ইনটু এদের লসাগু। তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারি লসাগু সমান দুইটা সংখ্যার গুণফল ডিভাইডেড বাই গসাগু। তাহলে এখনই আমি আপনাদেরকে একটু ছোট্ট করে লিখে দেখাই যে লসাগু জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে বের করব। দ্য এলসিএম ইজ কমা দুইটা সংখ্যার গুণফল ডিভাইডেড বাই এদের গসাগু, কিন্তু আমি একটু আগেই বের করলাম। সো দেখা যাক এটা কাজ করে কিনা। ইনভ্যালিড সিনট্যাক্স, ও আচ্ছা সরি আমি তো স্ট্রিং দিতে ভুলে গেছি। সো এটা আপাতত বুঝতে হবে না। ওয়েট ওয়ান্স अगेन প্রিন্ট সরি এক্স আর ওয়াই থুর রাইট। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লসাগু কিন্তু কত আসতেছে 48। তো আমরা কিন্তু ডিরেক্ট কোনো লাইব্রেরি ইউজ করে এটা করতে পারতাম না, বাট আমরা কি করলাম, একটু চিন্তা করলাম, ক্লাস 5 এর একটা ফর্মুলা ইউজ করলাম, ইউজ করে কিন্তু জিনিসটা করে ফেললাম। সো এই জিনিসটা হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং, যে আমরা কোন একটা প্রবলেম যখন ফেস করবো আমরা চিন্তা করবো আচ্ছা আমরা এমন কোন লজিক জানি কিনা যে লজিকটা দিয়ে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায়, তারপরে ওই মোতাবেক আমরা আমাদের প্রবলেম গুলোকে সলভ করার চেষ্টা করব। তো আমরা আবার আমাদের প্রেজেন্টেশনে ফেরত যাই। রাইট, তো এখানে এখন আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। তো 2020 তে এই চার্টটা বানানো আর কি। তো তখনকার হিসাব অনুযায়ী মোটামুটি সবচাইতে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। অ্যাবাউট 26.78% প্রোগ্রামার্স কিন্তু পাইথন ইউজ করে। তো এরপরে এই পর্যায়ক্রমে আমরা যেগুলো শিখবো এখানে অনেকগুলো এগুলোর মধ্যে আছে। সো জাভাস্ক্রিপ্টও কিন্তু অনেক পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। সো আপনারা যে জাভাস্ক্রিপ্ট যখন শিখবেন তখন আপনারা মাথায় রাখবেন যে আপনারা কিন্তু অনেক বড় একটা কমিউনিটির সাথে অ্যাড হচ্ছেন। সেম গোস ফর পাইথন। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাইথনে আমরা কি কি শিখবো। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি যখন আমরা শিখবো তখন অনেক ভালোভাবে বলা যাবে। মানে এখন আমি যদি একটা বেসিক আউটলাইন দিয়ে দিই, বেসিক আউটলাইনটা হচ্ছে এরকম যে প্রথমেই আমরা অফকোর্স বেসিক ইনপুট আউটপুট নিয়ে শিখবো, সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি যখনই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন সবার আগে আপনার কাজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। তো এটা করে ফেললে আপনার ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্ধেক শেখা শেষ, এখন বাকি অর্ধেক আপনি আস্তে ধীরে শিখবেন। আচ্ছা, সো নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশনস। এই জিনিসগুলো কি সেগুলো অ্যাকচুয়ালি আমরা যখন ক্লাস করব তখন বলাটা বেটার হবে, বাট স্টিল আমি যদি একটু আইডিয়া দিয়ে দিই, অ্যারিথমেটিক অপারেশন গুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আর মড অপারেটর, আর লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে বড় ছোট মানে গ্রেটার দ্যান ইকুয়াল লেস দ্যান ইকুয়াল এই অপারেটর গুলো। এগুলো কি কিভাবে কাজ করে কোথায় ইউজ করতে হয় আমরা একদম ডিটেইলসে শিখবো। নেক্সট চলে আসে হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটরস, অর্থাৎ ইফ এলস স্ট্রাকচার বা সুইচ কেস স্ট্রাকচার টাইপের যে জিনিসগুলো থাকে সেগুলো। এরপর আমরা শিখবো হচ্ছে পাইথনের অনেকগুলো ডেটা স্ট্রাকচার আছে এবং প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের কিন্তু সেপারেট অপারেশনস আছে, প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের সেপারেট পার্টস থাকে। যেমন ধরা যাক আমরা একটা ডেটা স্ট্রাকচার শিখবো লিস্ট, যেটা হচ্ছে ইমিউটেবল না অর্থাৎ চেঞ্জেবল, এবং একটা ডেটা স্ট্রাকচার শিখবো টাপল, যেটা কিন্তু ইমিউটেবল অর্থাৎ চেঞ্জ করা যায় না। এরকম আমরা অনেক টাইপের জিনিসপাতি অ্যাকচুয়ালি শিখবো। তো
নেক্সট আমরা শিখবো হচ্ছে লুপিং থ্রু অবজেক্টস। লুপিং মানে কি এটা একটু আগেই নাহিয়ান ভাই এক্সপ্লেইন করে দিয়েছে, সো আই হোপ আপনারা এটার ব্যাপারে একটা ছোট্ট ধারণা পাচ্ছেন। বাট তারপরেও সেপারেট ল্যাঙ্গুয়েজে লুপিং এর জন্য আমাদের সেপারেট টেকনিক্স থাকে, তো সেই টেকনিকগুলোর ব্যাপারে আমরা একটু জানবো। নেক্সট অফকোর্স ফাংশনস এন্ড লাইব্রেরিজ। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সেপারেট ওয়ে থাকে অ্যাকচুয়ালি ফাংশন লেখার জন্য। ফাংশন হচ্ছে এমন একটা কিছু যেখানে আমরা কিছু একটা ইনপুট দিয়ে সেটা থেকে স্পেসিফিক কোনো কিছু একটা আউটপুট নিয়ে নিব। এরপর আমরা অবশ্যই শিখবো ফাইলস হ্যান্ডলিং, কারণ আমাদের এক্সটার্নাল ফাইলস যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হ্যান্ডেল করতে হতে পারে। এন্ড ফাইনালি আমরা পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্স এর ব্যাপারে শিখবো। সো অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার জিনিসটা কি? তো অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার হচ্ছে যে আমরা ক্লাস ক্রিয়েট করা শিখবো। তো ক্লাসের ব্যাপারে এখন যদি আমি বলতে চাই তাহলে লেকচারটা অনেক বড় হয়ে যাবে, এন্ড অলরেডি আমরা আপনাদেরকে এত পরিমাণে টর্চার করে ফেলছি যে এখন থাকার আমি খুব বেশি বাড়াবো না। তো এটা যখন আমরা শিখবো তখনই বলবো। বাট একটা লাইন যদি আমি জাস্ট বলতে চাই, এটা অনেকটা একটা টেমপ্লেটের মতো যেখানে কিছু ডেটা আর কিছু ফাংশন থাকবে, আর আপনার কাজ হবে শুধু সেখান থেকে অবজেক্ট ক্রিয়েট করা। তো আরো ডিটেলস আমরা সামনে শিখতে পারবো। আচ্ছা, বলে রাখা ভালো যে আমি জাস্ট এখানে এই কয়েকটা জিনিস লিখলাম তার মানে এই না যে আমাদের কন্টেন্টস অনেক কম। আর আমরা যদি এখানে বিগিনার লেভেল থেকে শুরু করব তার মানে এই না যে আমরা কিছুই শেখাবো না। আমরা লিটারালি ল্যাঙ্গুয়েজে আপনার প্রফিশিয়েন্ট হওয়ার জন্য যতটুকু শেখা প্রয়োজন ততটুকু আমরা আপনাকে শিখিয়ে দিব আর কি। অফকোর্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবকিছু শেখানো ইম্পসিবল কেন? কারণ পাইথনে এত পরিমাণে লাইব্রেরি আছে যে আমি নিজেও সবগুলো জানি না। সবগুলো তো দূরের কথা, আমি 50%ও প্রবাবলি জানি না। কারণ পাইথন দিয়ে অ্যাকচুয়ালি করা যায় না এরকম জিনিসপাতি অনেক কম। ফর এক্সাম্পল, আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চান সেটার জন্য কিন্তু পাইথনের লাইব্রেরি আছে। আপনি যদি গেম ডেভেলপমেন্ট করতে চান সেটার জন্য কিন্তু পাইথনের লাইব্রেরি আছে। তো এরকম প্রত্যেকটা লাইব্রেরি তো আমাদের পক্ষে আসলে শেখা সম্ভব না। আপনি যখন এটা শিখবেন এরপরে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের জন্য যেসব জিনিসপাতি আছে সেগুলো শিখবো। তারপর যদি আপনি আরো এখান থেকে অ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে আপনি ওই রকম রিলেটেড যেসব জিনিসপাতি আছে এইখানে পাইথন শেখার পরে আপনার ওগুলো শিখতে খুব একটা প্রবলেম হবে না। ওকে, সো পাইথন রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি সেই কোয়েশ্চেন গুলো নিয়ে নিতে চাচ্ছি। আমি চ্যাটে অলরেডি জি ভাই, একটা কোয়েশ্চেন এসেছে, সেটা হচ্ছে পাইথনের মেশিন লার্নিং শেখানো হবে কিনা? আচ্ছা, এটা তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। মেশিন লার্নিং তো পুরোপুরি সেপারেট একটা ক্যাটাগরি। মেশিন লার্নিং শেখার জন্য আমাদের অনেক অনেক কিছু শিখতে হবে। আমাদের ইভেন শুরুই করতে হবে ম্যাথমেটিক্স দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে, আমাদের রিগ্রেশন জানতে হবে, এরপর আমাদের নিউরাল নেটওয়ার্কস এর ব্যাপারে জানতে হবে। আমাদের অনেক প্রিরিকুইজিট আছে মেশিন লার্নিং শেখার জন্য। সো একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে অফকোর্স আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। তাই মেশিন লার্নিং আপনি অ্যাটলিস্ট এই কোর্সে শিখতে পারবেন না, বাট আমার যতদূর মনে হয় ইন্টারঅ্যাকটিভ কেয়ারসে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর একটা কোর্স আছে, আপনি চাইলে ওখানে এনরোল করতে পারেন। আচ্ছা, সো যদি আর কারো কোনো কোয়েশ্চেন, আচ্ছা পাইথন বেসিক কতটুকু শেখানো হবে? আচ্ছা, এই কতটুকু ডেফিনিশনটা আমি আসলে জানতে চাই। আপনি কতটুকু শিখতে চান? আপনি যতটুকু শিখতে চান আই ক্যান অ্যাসিওর ইউ আমি আপনাকে তার চেয়ে বেশি শিখাতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট ইউ ক্যান স্টিক উইথ মি এন্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তাহলে ইনশাআল্লাহ আপনি কোথাও ঠেকবেন না, এইটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে যারা সিএসসি নিয়ে পড়েন তাদের কতটা হেল্প হবে? আচ্ছা, আর আরেকটা কোয়েশ্চেন, জ্যাঙ্গো অ্যাডভান্স লেভেলে শেখানো হবে কিনা? আচ্ছা, তো আমি একটা একটা করে আনসার দেই। জ্যাঙ্গোটা আমি একটু পরে আসতেছি, আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা বলে নিই। আচ্ছা, সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসটা কিন্তু পুরোপুরি সেপারেট। সেখানে আপনার অন্যরকম জিনিসপাতি শিখতে হয় আর কি। সেখানে আপনি বিভিন্ন টাইপের ধরেন স্ট্রাকচার শিখেন, যেমন এটাকে যেন কি বলে আমি ভুলে গেলাম। আমাদের এই টাইমেই একটা কোর্স ছিল, এই হুট করে মাথায় আসতেছে না, সিঙ্গেল টোন, দেন হচ্ছে ডিজাইন প্যাটার্ন, রাইট। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আপনার অনেক টাইপের ডিজাইন প্যাটার্ন শিখতে হবে, তারপর আপনার সফটওয়্যার টেস্টিং এর ব্যাপারে জানতে হবে, তারপর আপনার টিম ওয়ার্কের ব্যাপারে জানতে হবে। সো সফটওয়্যার ডেভেলপমেন্টে আপনার হেল্প হবে যদি আপনি একদমই নতুন হন, সেক্ষেত্রে একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেললেন। একটা ল্যাঙ্গুয়েজ শিখে অফকোর্স একটা এক্সট্রা এজ দিবে আপনাকে, বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু পুরোপুরি সেপারেট। মানে একটা ল্যাঙ্গুয়েজ যখন আপনি শিখেন এটার মানে হচ্ছে আপনি জাস্ট ওই ল্যাঙ্গুয়েজের বেসিক্স শিখতেছেন। বেসিক্স মানে এমন না যে জাস্ট আপনি প্রিন্ট করতে পারেন, দুইটা একটা প্রোগ্রাম লিখতে পারেন, এর বাইরে কিছু করতে পারেন না। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা কিন্তু হচ্ছে যে আপনি এখন এই ল্যাঙ্গুয়েজে প্রফিশিয়েন্ট, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে এখন আপনি অনেক কিছু করতে পারেন। বাট এখন যখন আপনি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো কিছু ডেভেলপ করবেন তখন আপনার ওটার জন্য আরো অনেক লাইব্রেরিজ থাকবে।
ওই লাইব্রেরি গুলোর কাজ শিখতে হবে, আপনি কিভাবে একটা জিনিস ডিজাইন করবেন, কারণ একটা সফটওয়্যার ডিজাইনিং কিন্তু ইজি না। আপনি যখন একটা সফটওয়্যার ডিজাইন করতে যাবেন তখন আপনার ইউজারের এন্ড থেকে ভাবতে হবে, আপনার ডেভেলপারের এন্ড থেকে ভাবতে হবে, আপনার চিন্তা করতে হবে কিভাবে আপনার এন্ড থেকে যে কোনো ধরনের মডিফিকেশন যখন করা লাগবে তখন খুব বেশি কোড চেঞ্জ করতে হবে না, বা ইউজার যাতে কমফোর্টেবল ফিল করে। তো এরকম অনেক অনেক ব্যাপার আছে। হ্যাঁ অবশ্যই হেল্প হবে, বাট এটাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাবস্টিটিউট আসলে ভাবা যাবে না। I suppose there is, হ্যাঁ একজন কোয়েশ্চেন করেছেন, is there any opportunity for internship for CSE students after finishing the full stack development course? তো এটার ব্যাপারে আমার মনে হয় যারা লজিস্টিক্সে আছেন তারা বেটার বলতে পারবেন। সো আই থিংক শেষে যখন Q&A সেশন হবে তখন আমরা আবার এটাতে রিটার্ন করব। আচ্ছা, আরেকটু আমি পাইথনে প্রজেক্টস এর ব্যাপারে বলতে চাই। তো আচ্ছা আমি আরেকটা কোয়েশ্চেন মনে হয় পাচ্ছি, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য পাইথন ইনাফ ক্লাস শিখানো হবে। আচ্ছা আমি আসলে কোয়েশ্চেনটা ঠিকভাবে বুঝতে পারতেছি না। যদি আপনার কোয়েশ্চেনটার মানে হয় যে আমরা যথেষ্ট পরিমাণে পাইথনের ক্লাস করব কিনা, দ্য আনসার ইজ ইয়েস, আমরা যথেষ্ট পরিমাণে ক্লাস করব। আচ্ছা, তো প্রজেক্টের ব্যাপারে একটু বলে রাখা যায়, এখানে আপনি ওরকম ভিজুয়াল, আমি আরেকটা কোয়েশ্চেন, জ্যাঙ্গো অ্যাডভান্স লেভেলে শেখানো হবে কিনা। আচ্ছা এই কোয়েশ্চেনটার আনসার আমি একটু পরে জ্যাঙ্গোর ব্যাপারে কথা বলবো, তখন আই গেস আমি এই কোয়েশ্চেনটার আনসার দিব। আচ্ছা, তো পাইথনের প্রজেক্টের ব্যাপারে একটু বলে দিই। পাইথনের যে প্রজেক্ট গুলো, তো এখানে আসলে ওরকম ভাবে আপনি ধরেন ভিজুয়াল প্রজেক্ট পাবেন না, কারণ পাইথনে তো ভিজুয়াল টাইপের কিছু নাই। দিস ইজ নট HTML অর CSS অর জাভাস্ক্রিপ্ট বা রিঅ্যাক্ট, যে এখানে হচ্ছে আপনি সুন্দর করে দেখতে কিছু একটা বাড়াতে পারবেন দেন ওটা রেসপন্স করবে। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো পাইথনের প্রজেক্ট গুলো হবে অ্যাকচুয়ালি আমরা কিছু কমপ্লেক্স প্রোগ্রাম লেখার চেষ্টা করব। ধরেন আপনি ডেভেলপার যখন হবেন তখন আপনার বিভিন্ন টাইপের লজিকের সাথে ডিল করতে হবে। সো আমরা এখন থেকে ওরকম লজিকের সাথে নিজেকে প্রিপেয়ার করার জন্য বিভিন্ন টাইপের প্রোগ্রামিং লজিক দেখার চেষ্টা করবো। যেমন ধরা যাক এই যে মাত্র আমরা একটা প্রবলেম দেখলাম যে আমাদের কাছে জিসিডির একটা ফাংশন আছে, সেখান থেকে এলসিএম এর একটা ফাংশন বের করতে হবে। বা ধরেন আমরা আরেকটা খুব একটা জটিল প্রোগ্রাম দিব যে আপনার এই টাইপের একটা প্রোগ্রাম লিখতে হবে। ফর এক্সাম্পল ধরা যাক আপনার প্রাইমারিটি চেকের একটা প্রোগ্রাম লিখতে হবে। সো প্রাইমারিটি চেকের প্রোগ্রাম লিখতে হবে ফর বিগ নাম্বারস। তো বড় বড় নাম্বারের জন্য আমাদের স্পেশাল টাইপের কিছু অ্যালগরিদমস জানতে হবে, বা আমরা একটা দুইটা ডেটা স্ট্রাকচার নিয়ে হয়তো বা কথা বললাম। তো আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে এরকম করে কিছু প্রোগ্রাম অ্যাকচুয়ালি আপনাদেরকে লিখতে দিব। এটাকে প্রজেক্ট না বলে এটাকে আমরা প্রোগ্রাম বলবো। তো কিছু হোমওয়ার্ক টাইপের থাকবে আর কি, আমি অবভিয়াসলি হেল্প করবো যে কিভাবে আপনি লজিক গুলো নিয়ে চিন্তা করবেন। বাট ওই প্রোগ্রাম গুলো লেখার মাধ্যমে আপনি অনেকগুলো টুল কিভাবে ইউজ করবেন, আপনি কিভাবে লাইব্রেরি গুলো ইউজ করবেন, আপনি লজিক গুলো নিয়ে কিভাবে চিন্তা করবেন, আপনি কিভাবে একটা প্রোগ্রামের পিছনে লেগে থাকবেন, সেই জিনিসগুলো নিয়ে আপনি ভাববেন। কারণ আপনি যখন অ্যাকচুয়ালি ডেভেলপার হবেন তখন দেখবেন আপনার অনেক টাইপের লজিক ফিগার আউট করতে হবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে কিছুদিন ধরে আমার টার্ম প্রজেক্টের জন্য একটা গেমের উপর কাজ করতেছি। সো গেমে যখন আমি কলিশন হ্যান্ডলিং করি তখন আমার কলিশনের ব্যাপারে চিন্তা করতে হয় যে আচ্ছা এই কলিশনের লজিকটা আমি কিভাবে ডেভেলপ করবো। তো এই টাইপের জিনিসগুলো চিন্তা করার জন্য আপনার যে টাইপের প্রবলেম গুলো অ্যাকচুয়ালি সলভ করলে ইজি হবে, আমরা ওই টাইপের প্রবলেম নিয়ে ডিল করব। ক্লাসেও প্রবলেম দেখাবো এন্ড হোমওয়ার্কে আমরা এই টাইপের সহজ সহজ থেকে শুরু করে সামনে জটিল প্রবলেমে যাব। অলরাইট, সো যদি পাইথন নিয়ে আর কিছু না থাকে তাহলে উই ক্যান মুভ টু Django। ওকে, সো এখানে আগে আমি একটা চার্ট দেখাই। সো এই চার্টটা হচ্ছে বেসিক্যালি পপুলার পাইথন বেসড ওয়েব ফ্রেমওয়ার্ক। আচ্ছা আমি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কোর্স শেষে আমরা কেমন ওয়েবসাইট বানাতে পারবো। আচ্ছা এই জিনিসটা তো আমি আসতেছি, এটা আসলে জ্যাঙ্গোর শেষে আনসার দেওয়া উচিত। তো আমরা যদি পাইথন বেসড ওয়েব ফ্রেমওয়ার্ক গুলোর দিকে দেখি তাহলে পপুলারিটির দিক দিয়ে আমরা দেখবো 1 নম্বরে আছে হচ্ছে জ্যাঙ্গো, দেন ফ্লাস্ক, টর্নেডো, ওয়েব2পাই, বটল, এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে। সো অবভিয়াসলি ইট মেক্স সেন্স যে আমরা সবচাইতে পপুলারটা দিয়ে শুরু করি। আচ্ছা তাহলে সবচাইতে পপুলারটা হচ্ছে জ্যাঙ্গো, সো আমরা জ্যাঙ্গো দিয়ে শুরু করব। আচ্ছা এখন জ্যাঙ্গো জিনিসটা কি? জ্যাঙ্গো হচ্ছে বেসিক্যালি একটা ওয়েব ফ্রেমওয়ার্ক। আচ্ছা তো নাহিয়ান ভাই কিন্তু আবারও উনাকে অনেক ধন্যবাদ যে আমার অনেক কাজ উনি সহজ করে দিয়েছেন। উনি কিন্তু বলে গিয়েছেন অলরেডি যে ওয়েব ফ্রেমওয়ার্ক জিনিসটা কি, বাট স্টিল আমি ছোট্ট করে একটু যদি দেখাই, এখানে আমার একটা জ্যাঙ্গো প্রজেক্ট ওপেন করা আছে। সো আপনি যখনই অ্যাকচুয়ালি কোন একটা জ্যাঙ্গো প্রজেক্ট ওপেন করবেন, নিজে থেকে যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন আপনি দেখবেন অটোমেটিক্যালি কিছু ফাইল ক্রিয়েট থাকবে। যেমন একটা ফাইল থাকবে init.py, একটা ফাইল থাকবে sgi.py, একটা ফাইল থাকবে settings.py। তো আমি যদি settings.py ফাইলটাতে যাই দেখবেন এখানে আগে থেকে অনেক কিছু লেখা থাকবে। এখন এই লেখাগুলোর মানে কি? ফর এক্সাম্পল আমি যদি এই লেখাটাতে আসি, এই লেখাটার মানে কি? এই লেখাটার মানে হচ্ছে টেমপ্লেটস হ্যান্ডলিং। তো এটার ব্যাপারে আমরা এখন অনেক কিছু বলবো না, এটার ব্যাপারে আমি জাস্ট একটু ছোট করে বলে দিই যে আমরা যে আমাদের HTML ফাইলগুলো একটা প্রজেক্টে ইউজ করি, সেই HTML ফাইলগুলো আমরা রাখবো হচ্ছে টেমপ্লেটস নামের একটা ফোল্ডারে। এখন
আমার যে প্রজেক্ট আছে অর্থাৎ আমার যে জ্যাঙ্গো আছে, জ্যাঙ্গো কিভাবে জানবে যে এই টেমপ্লেটস নামের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমার সবকিছু আছে, সেটা এই লাইনের মাধ্যমে জানতে পারবে। তো এই যে ওয়েব ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে এমন একটা কিছু যেখানে আগে থেকে অনেক কিছু কোড করা থাকবে। ফর এক্সাম্পল আপনার এখানে এই যে ডাইরেক্টরিজ, তারপরে অপশনস, এই জিনিসগুলো অলরেডি থাকবে। আপনার কাজ হবে জাস্ট এই টেমপ্লেট ফোল্ডারটা বানানো, এটার ভিতরে আপনার যে HTML ফাইল বা CSS ফাইল যা আছে সেগুলো রাখা, আর তারপরে আপনার কিছু কোড করার। কিছু কোডটা আমি কোথায় করব? আপাততর জন্য আপনাকে জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আমি একটা ওপেন করি একটা জিনিস। সো কোড ধরা যাক আমি এখানে করব। তো এখানে কোড করার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি কি করতেছি? আমি অ্যাকচুয়ালি আমার ওয়েব পেজের যে HTML পোরশনটা আছে সেটার সাথে আমার ব্যাকএন্ডকে কানেক্ট করতেছি। আচ্ছা, তো এটা আমি অনেক ডিটেইলসে যাব না, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে আমরা কিভাবে দুটো জিনিসকে সিনক্রোনাইজ করব। আচ্ছা, তো এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা একটা অ্যাকচুয়ালি ওয়েব ফ্রেমওয়ার্ক কেন ইউজ করব? কেন আমরা ডাইরেক্ট জাস্ট HTML পেজ ইউজ করব না? একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরা যাক এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটার নাম হচ্ছে মুভিখানা। মানে এখানে আমি অনেক মুভির ইনফরমেশন রাখি এবং এটা শুধুমাত্র HTML দিয়ে তৈরি করা, তাই এটা দেখতে অনেক সুন্দর হবে না। আমি জাস্ট প্রজেক্টটা একটু রান করি আর কি। সো আচ্ছা, সো এই মুভিখানার ভিতরে আপাতত দুইটা মুভির ইনফরমেশন আছে। একটা হচ্ছে ইনসেপশন আর একটা হচ্ছে ব্যাটম্যান বিগিনস। দুইটাই ক্রিস নোলানের মুভি। তো আমরা ধরা যাক ইনসেপশনে ক্লিক করলাম। তো যখন ইনসেপশনে ক্লিক করলাম আমাদের এখন চলে আসলো যে ইনসেপশনের অ্যাক্টর হচ্ছে লিওনার্ডো ডিক্যাপ্রিও আর সিলিয়ান মার্ফি, ডাইরেক্টর হচ্ছে ক্রিস নোলান, এরকম। এখন আমি ধরা যাক আবার লিওনার্ডো ডিক্যাপ্রিওর গায়ে ক্লিক করলাম। তো এই হচ্ছে লিওনার্ডো ডিক্যাপ্রিও, এখানে দেখতেই পাচ্ছেন যে একদম বিশ্রী দেখতে। আচ্ছা, এখন এই যে লিওনার্ডো ডিক্যাপ্রিওর বার্থডে যে এত, এটা আমি কি আসমান থেকে পেলাম? মোটেও না। এটা অ্যাকচুয়ালি স্টোর করা আছে হচ্ছে আমার এই ডেটাবেস। এখানে একটা ডেটাবেস আছে db.sqlite3, এটা হচ্ছে আমার ডেটাবেস ফাইল। তো কথা হচ্ছে যে এই ডেটাবেসের ভিতরে কিন্তু আমরা অনেক কিছু স্টোর করতেছি, কিন্তু এই ডেটাবেস থেকে আমি ইনফরমেশনটা এক্সট্রাক্ট করব কিভাবে? সেইখানে চলে আসা হচ্ছে আমার জ্যাঙ্গো। তো জ্যাঙ্গো কি করবে? জ্যাঙ্গো আমাকে একটা কানেকশন করায় দিবে থ্রু আ সেটিংস ফাইল। তো আমি ডিটেইলসে যাব না, জাস্ট বলে দিই যে সেটিংস নামের একটা ফাইল থাকবে। ওই ফাইল ইউজ করে জ্যাঙ্গো আমার ডেটাবেস থেকে ডেটা এক্সট্রাক্ট করবে, এক্সট্রাক্ট করে সেটা আমার HTML ওয়েব পেজে ধরা যাক দেখা। তো এই যে কানেকশনটা এস্টাবলিশ করবো, এটা যদি আপনি নিজে নিজে করতে চান, তখন যে দেখবেন যে আসলে জিনিসটা যতটা সহজ মনে হয় এতটা সহজ না। তখন আপনার ব্রেইন সব আওলা চাওলা হয়ে যাবে, এন্ড তারপরে আপনি বলবেন ধুর ছাই, ওয়েব ডেভেলপমেন্ট হওয়ার কোনো মানেই হয় না, ওয়েব ডেভেলপার হওয়ার কোনো মানেই হয় না। তাই সেজন্য ওয়েব ফ্রেমওয়ার্কটা কি করে? আপনি যাতে এটা না বলেন সেজন্য আপনার কাজগুলোকে সহজ করে দেয়। তো এই কেসে আমাদের কাজ হবে হচ্ছে জাস্ট এই যে দেখবেন একটা settings.py ফাইল আছে। settings.py ফাইলের ভিতরে এখানে ডেটাবেসের একটা জায়গা থাকবে। এই জায়গায় আমি জাস্ট আমার ডেটাবেসের নামটা লিখে দিব, আর আমার কিচ্ছু করতে হবে না। বাকি যত কানেকশন এস্টাবলিশ করা যা করা সেগুলো সে নিজেই করে নিবে। সেরকম অনেক ছোট ছোট জায়গা থাকবে যে জায়গাগুলোতে অ্যাকচুয়ালি আপনার কিছু ছোট ছোট কোড করতে হবে। সেই কোডগুলো করার মাধ্যমে আপনি পরবর্তীতে অনেক বড় একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের প্রেজেন্টেশনে ফেরত আসি। সো বেসিক্যালি আমরা এই যে জ্যাঙ্গো আছে, জ্যাঙ্গো থেকে কি কি অ্যাকচুয়ালি শেখার চেষ্টা করি সেটা একটু বলি। তো প্রথমত আইডি সেটআপ তো সেটা প্রত্যেকটাতে থাকেই, বাট আমরা অ্যাকচুয়ালি শুরু করবো হচ্ছে একটা প্রজেক্ট শুরু করা দিয়ে। একটা প্রজেক্ট ক্রিয়েট করা মানে কি? মানে হচ্ছে যে জ্যাঙ্গোতে অ্যাকচুয়ালি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের সিএমডি থেকে জিনিসপাতি নিয়ে কাজ করতে হয়। সো একটু হ্যাকার ভাইব আসবে আমাদের মধ্যে। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইচ কম্পোনেন্ট। মানে আমি যে একটু আগে আপনাদেরকে যে অনেকগুলো ফাইল দেখাইলাম, একটা ছিল হচ্ছে views.py, একটা ছিল হচ্ছে আমাদের apps.py, কোন ফাইলের কাজ কি, কোথায় আমি কি করব, এই জিনিসগুলো একটু শিখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাপ তৈরি করা। তো আমরা জ্যাঙ্গোতে প্রত্যেকটা ফিচার অ্যাড করি হচ্ছে অ্যাপ দিয়ে। আমরা নতুন একটা অ্যাপ বানাই জ্যাঙ্গোর ভিতর, তারপর ওই অ্যাপটা ইউজ করে আমরা কাজ করি। যেমন ধরা যাক আমি যদি আমার এই প্রজেক্টটা দেখাই, কোথায় গেল, এই যে এই প্রজেক্টে আমার মুভি বেস নামের একটা অ্যাপ আমি ক্রিয়েট করে রাখলাম। তো এই মুভি বেস অ্যাপটা ইউজ করে আমি বিভিন্ন ধরনের মুভির ইনফরমেশন গুলো শো করি। এই অ্যাপের কাজ হচ্ছে এই অ্যাপটা ইউজ করে আমি আমার HTML ওয়েব পেজ গুলো রেন্ডার করি। আর রেন্ডার করার আগে আমার অবশ্যই কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে আমার ডেটাবেসের সাথে জিনিসপাতি কানেক্ট করতে হয়, ওখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হয়, আমার যদি কোনো ফর্ম থাকে ফর্ম রেন্ডার করতে হয়, মানে অনেক ধরনের কাজ থাকে। নেক্সট হচ্ছে আমাদের ইউআরএল কনফিগারেশন। এটা একটা মজার ব্যাপার, এটা একটু দেখাই। তো আপনি দেখবেন যে এখানে দেখেন আমি যখন লিওনার্ডো ডিক্যাপ্রিওর এখানে লিখলাম তখন অটোমেটিক্যালি কিন্তু এই উপরে দেখবেন একটা ইউআরএল চলে আসছে /actor/1। তো ধরা যাক আমি সিলিয়ান মার্ফি যে আছে ওর গায়ে যখন ক্লিক করলাম /actor/2। তো এরকম কিছু আছে। আমি যদি actor/3 অ্যাকচুয়ালি দেই, আপনি দেখবেন আমার কিন্তু একটা থার্ড অ্যাক্টর আছে, ক্রিশ্চিয়ান বেল। actor/4 যদি আমি দেই
আপনি কিন্তু দেখবেন যে আমার অ্যাকচুয়ালি একটা ফোর্থ অ্যাক্টর আছে। তো এই যে ইউআরএল গুলো জেনারেট হচ্ছে এটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে, আমি কিন্তু হাত দিয়ে এটা জেনারেট করি। এখন আপনার যদি 50,000 অ্যাক্টরস থাকে, আপনি প্রত্যেকের জন্য হাত দিয়ে জেনারেট করতে চান, তাহলে সেটা তো অনেক প্যারার ব্যাপার, এটা করা যাবে না, তাই না? তো সেজন্য আমরা কি করব, আমরা শিখবো কিভাবে নিজে নিজে সেই ইউআরএল গুলো কনফিগার করতে হবে থ্রু জ্যাঙ্গো। এরপর ভিউজ এবং ভিউ ফাংশন, এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূল আমাদের এই জ্যাঙ্গো প্রজেক্টের, কিভাবে আমরা ভিউ ফাংশন লিখে এক একটা করে ওয়েব পেজ দেখাবো। তারপর অবশ্যই আমরা ডেটাবেসের ব্যাপারে শিখবো যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে জিনিসপাতি এক্সট্রাক্ট করতে পারি। আর মডেলস কি সেটা শিখবো, সেটার ব্যাপারে এখন কথা বলবো না, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। এরপর আমরা ফর্মস, আমরা যে HTML CSS এ বিভিন্ন ফর্ম ক্রিয়েট করা শিখলাম, এবার আমরা অ্যাকচুয়ালি ফর্মের থেকে ডেটা ইনপুট নিয়ে সেই ডেটাগুলোকে ডেটাবেসে স্টোর করব বা এই টাইপের কাজ করব, এইসব জিনিস কিভাবে করব সেগুলো শিখতে পারবো। তো তারপরে বিল্ট ইন ফিচার্স কিভাবে ইউজ করতে হয়, ফর এক্সাম্পল জ্যাঙ্গোতে খুব মজার একটা ফিচার আছে, সেটা হচ্ছে অ্যাডমিন মডিউল। তো সেটা যদি আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি একটু দেখাই, এই দেখেন এটা হচ্ছে আমার এই প্রজেক্টের অ্যাডমিন মডিউল। তো এই যে অ্যাডমিন মডিউলটা আছে এখানে, আমি যদি চাই আমি নতুন একটা মুভি এভাবে জাস্ট ক্লিক করে অ্যাড করতে পারি, যে আমি মুভির নাম দিব, এখানে রিলিজ ডেট দিব, ডাইরেক্টরকে সেটা এখান থেকে অ্যাড করব, অ্যাক্টরকে সেটা এখান থেকে অ্যাড করব। এখন ধরা যাক আপনার এখানে অ্যাক্টর নাই, আপনি নতুন আরেকজন অ্যাক্টর অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এখান থেকে অ্যাক্টরসে যাবেন, দেন এখানে অ্যাক্টর অ্যাড করতে পারেন, অ্যাক্টরের নাম দিবেন, অ্যাক্টরের জেন্ডার সিলেক্ট করবেন, অ্যাক্টরের এভাবে করে একটা ছবি সিলেক্ট করবেন। সো এটা একটা বিল্ট ইন ফিচার জ্যাঙ্গো। এরকম আরো অনেক বিল্ট ইন ফিচার আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখব, ঠিক আছে? এন্ড ফাইনালি অফকোর্স আমরা অনেক অনেক ডেমো প্রজেক্ট শিখবো। আবারও বলে দেই, আমরা এখানে যেগুলো বললাম শুধুমাত্র যে এগুলাই শিখবো সেটা না, এগুলা জাস্ট মেইন কম্পোনেন্টস, এর বাইরে আরো অনেক অনেক কিছু আছে যেগুলো আমাদের শিখতে হবে। আর এভাবে করে অনেক অনেক প্রজেক্টস আমরা শিখবো, যে প্রত্যেকটা প্রজেক্টের মাধ্যমে আপনারা নতুন কিছু একটা শিখতে পারবেন। যেমন এই যে আমরা মাত্র প্রজেক্টটা দেখালাম, এটা কিন্তু পুরো থ্রু ভিডিও আপনাদেরকে অলরেডি ভিডিওগুলো করাও হয়ে গেছে, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সামনে। তো এইটাতে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে অ্যাডমিন মডিউলের ব্যাপারে শেখানো। তো এটা অবশ্যই আমরা যখন ভিডিওগুলো শিখবো তখন খুব ভালোভাবে বুঝতে পারবো। তো এরকম আমরা যখন প্রত্যেকটা প্রজেক্ট করব সুন্দরভাবে আমরা এক একটা কম্পোনেন্টের ব্যাপারে জানতে পারবো আর কি। আরেকটা ছোট জিনিস আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা জ্যাঙ্গো শিখবো, আমি এক্সপেক্ট করবো যে আপনারা কিন্তু অলরেডি ডিজাইনিং এ এক্সপার্ট, তাই আমি জাস্ট ছোট্ট করে HTML দিয়ে অল্প অল্প ডিজাইন করে যাব। আপনাদের কাজ হবে ওই ওয়েব পেজগুলোকে সুন্দর দেখতে এভাবে করে প্রেজেন্ট করা। তো আমরা জ্যাঙ্গোতে মেইনলি শিখবো কিন্তু লজিক, বাট আপনারা যখন করবেন আপনাদের কাজ হবে হচ্ছে আপনারা আগে যে ডিজাইনিং স্কিলগুলো ইউজ শিখছেন সেগুলো এখানে এসে ইউজ করা। ওকে, সো এবার আমরা আগের দুইটা কোয়েশ্চেনের আনসার ফার্স্টে দিয়ে নিই। আচ্ছা, তো ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, আচ্ছা তো সবার আগে জ্যাঙ্গো দিয়ে আমরা অ্যাডভান্স প্রজেক্ট শিখবো কিনা? 100%। আমরা যদি অ্যাডভান্স প্রজেক্ট নাই শিখি তাহলে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার আসলে হইলাম কিভাবে? তো আমরা এই যে মাত্র যেটা শিখলাম এটা কিন্তু IMDb টাইপের একটা ডেটাবেস, যদিও দেখতে একটু সুন্দর না, বাট এটা কিন্তু অনেকটা IMDb টাইপ। তো এখন এখানে জাস্ট আমরা কি করতে পারি, আমরা কিছু রেটিং দেওয়ার ফিচার টিচার অ্যাড করতে পারি, ওগুলা কিভাবে করতে হয় সেগুলো না হয় আমরা শিখলাম। তো সিমিলারলি আমরা আরো প্রজেক্ট শিখবো, যেমন ধরা যাক একটা ই-কমার্স ওয়েবসাইট যেগুলোর অলরেডি ডিজাইন আপনারা আগে শিখে ফেলবেন। সো আমাদের জাস্ট কাজ হবে কি, আমাদের কাজ হবে হচ্ছে সেই ডিজাইন থেকে এখন জাস্ট লজিক গুলোকে ইমপ্লিমেন্ট করা। তো সিমিলারলি ধরা যাক এখন আপনি একটা ভিডিও স্ট্রিমিং সাইট বানাতে চান, লাইক নেটফ্লিক্স তো একটা অ্যাপ, সো সিমিলার একটা সাইট হয়তো আমরা ক্রিয়েট করলাম। এখন ওখানে আমরা কিভাবে নতুন ভিডিও অ্যাড করবো বা এই টাইপের জিনিসপাতি করবো, এরকম অনেক প্রজেক্টস আমরা শিখবো। ওগুলোকে বিউটিফাই করার কাজ কিন্তু আপনাদের, বাট ওখানের লজিক গুলোকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আমার, মানে শেখানোর দায়িত্ব আমার। এরপরে আমরা যখন টাস্ক দিব তখন টাস্কের মাধ্যমে আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন, প্লাস লাইব্রেরির ব্যাপার স্যাপার তো থাকবে। অলরাইট, সো আমি অনেকগুলো কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি, একটা একটা করে নিয়ে নিই। জাভাস্ক্রিপ্ট এবং পাইথন, আচ্ছা উপর থেকে আসি, অ্যাকচুয়ালি উপর থেকে আসাটা ভালো। তো কোর্স শেষে আমরা কেমন ওয়েবসাইট বানাতে পারবো? আচ্ছা একটা এক্সাম্পল দেই, মোজিলা তারপর ইনস্টাগ্রাম এগুলো যে ওয়েব অ্যাপ, এগুলো কিন্তু জ্যাঙ্গো ইউজ করে করা, তাহলে ওগুলাকে কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড ধরতে পারেন। যদি এখানে একটা যদি আছে, যদি আপনারা যথেষ্ট এফর্ট দিতে চান, কারণ একটা ওয়েবসাইট বানানো কিন্তু আপনারা অলরেডি বুঝতে পারতেছেন ইজি কোনো কাজ না, এখানে অনেক এফর্ট দিতে হবে। অফকোর্স আমরা বলবো না যে অনেক কঠিন, বাট এখানে আপনার অনেক পরিশ্রম করতে হবে। আপনি যদি সেই এফর্টটা পুট ইন করতে চান তখন দেখবেন যে আপনি একজন দক্ষ ওয়েব ডেভেলপার হয়ে যাবেন। আচ্ছা, তো নেক্সট হচ্ছে ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস অ্যাপ্লাই করে কি প্রজেক্ট দেখানো হবে কিনা? আচ্ছা আপনাদের যদি ইচ্ছা হয়, এটা ডিপেন্ড করে আপনাদের উপরে। আমার অডিয়েন্স যদি চায় যে তারা শিখবে, এন্ড আমার অডিয়েন্স যদি এরকম হয় যে তারা জিনিসগুলো নিতে পারবে, তাহলে 100% আমরা অনেক ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস দেখব। আচ্ছা, জ্যাঙ্গো অর রিঅ্যাক্ট,
কোনটা শেখানো হবে? আমার তো মনে হয় দুইটাই শেখানো হবে, দুইটাই অ্যাকচুয়ালি শেখানো হবে। এবং পরে একদম যখন আপনারা ওয়েব ডেভেলপমেন্টের শেষে চলে আসবেন তখন আপনারা সবকিছু কম্বাইন করে কিভাবে প্রজেক্ট গুলো ক্রিয়েট করবেন সেটা শিখবেন। মানে আপনারা প্রত্যেকটা কম্পোনেন্টে সেপারেটলি শিখবেন এবং ফাইনালি আপনারা সবগুলোকে একসাথে জোড়া লাগাতে পারবেন। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আর জ্যাঙ্গো একসাথে শিখলে আমাদের কনফিউজড হয়ে যাবেন। আপনারা তো একসাথে শিখবেন না, একটা একটা করে শিখবেন। আপনারা ফার্স্টে জাভাস্ক্রিপ্ট শিখবেন, তারপর পাইথন শিখবেন, একদম শেষে যে জ্যাঙ্গো শিখবেন। জ্যাঙ্গো অনেক পরে আসবে। জাভাস্ক্রিপ্ট আর পাইথনের পার্থক্য এবং ব্যবহারগুলো কি কি হবে ওয়েব ডেভেলপমেন্টের? আচ্ছা ঠিক আছে, পাইথন কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে আমরা জাস্ট ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতেছি। জাভাস্ক্রিপ্ট একটা ফ্রন্ট এন্ড এন্ড ব্যাকএন্ড দুইটা কাজের জন্য ইউজ করতে পারি আমরা। পাইথন শুধুমাত্র আমাদের জ্যাঙ্গোর ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ। পাইথন দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে কিছু করতে পারি না, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ফ্রন্ট এন্ডের কাজও করতে পারি, ব্যাকএন্ডের কাজও করতে পারি। আবার যখন আমরা জ্যাঙ্গো ইউজ করব, জ্যাঙ্গোর ভিতরেও কিন্তু আমরা ফ্রন্ট এন্ড ফিচার হিসেবে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। সো জ্যাঙ্গো কিন্তু সবার সাথেই কম্প্যাটেবল। আচ্ছা ঠিক আছে, সো নেক্সট আর কারো যদি কোয়েশ্চেনস থাকে তাহলে আমি সেই কোয়েশ্চেন গুলো নিতে চাচ্ছি। আচ্ছা, কোয়েশ্চেন আসতে থাকুক, মিনওয়াইল আমি একটু বলে নেই যে আমাদের ইনস্ট্রাক্টররা যে অনেক অভিজ্ঞ সেটা নিয়ে তো কোনো কনফিউশন নেই, কোনো দ্বিধাই নেই। তার পাশাপাশি কিন্তু তারা অত্যন্ত ভালো স্পিকার। আমি যতক্ষণ বসেছিলাম, আমি আসলে ওয়েব ডেভেলপমেন্টের সাথে আসলে আমার সেরকম রিলেশন নেই। আমার পড়াশোনা বা আমার কোনো দিক থেকে আমার ওয়েব ডেভেলপমেন্টের সাথে আসলে সেরকম কোনো রিলেশন নেই, কিন্তু তারপর আমি এত মনোযোগ দিয়ে শুনছিলাম। তো আমার মনে হয় যে যারা এই 6 মাসের ক্লাসগুলো করছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেহেতু শেখানো হবে, তো আমার কাছে মনে হয় যে এই ক্লাসগুলো করার মাধ্যমে যেরকম তারা ইন্টারেস্ট পাবে সবকিছুতে, সেই সাথে কিন্তু আরো অনেক অনেক বেশি শিখতে পারবে যতটুকু তারা আসলে এক্সপেক্ট করছে। তো এরপরে একটা কোয়েশ্চেন চলে এসেছে, যেটা হচ্ছে নোড.জেএস কি শেখানো হবে কিনা? আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি আমার পার্টে নাই, এটা আমি বলতে পারি, বাট শেখানো হবে কিনা সেটা অ্যাকচুয়ালি আমাদের দেখে বলতে হবে। এটা আপনারা হচ্ছে পরবর্তীতে লজিস্টিক্সে সম্ভবত করলে জানতে পারবেন। আচ্ছা, সম্ভবত এটা নেই। আর আছে কিনা, ওকে, এটা একটু দেখে আমাদের জানাতে হবে। যারা ব্যাকএন্ডে আছেন তারা যদি একটু আমাদেরকে জানান তাহলে ভালো হয়। মিনওয়াইল আমরা যদি একটু বলে নেই, যেহেতু আমাদের 3 জন ইনস্ট্রাক্টর বিভিন্ন ধরনের কোর্স ম্যাটেরিয়ালের কথা বলেছেন, তো আমরা যদি একটু ওভারভিউ করে নেই যে এই আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের এই পুরো কোর্সে কি কি ম্যাটেরিয়াল থাকবে। সেগুলো হচ্ছে যে প্রথমে তো প্রি রেকর্ডেড লেকচার থাকছে, সেটা প্রায় 150 ঘন্টার। এর পাশাপাশি থাকবে 100টা লাইভ ক্লাস, যেটা নেবেন এই ইনস্ট্রাক্টররাই। সেখান থেকে আপনারা আপনাদের যে কোনো প্রবলেম একদম সরাসরি সলভ করে নিতে পারবেন। সেই সাথে আমাদের মেন্টররা কিন্তু 24/7 লাইভ সাপোর্টের জন্য থাকবেনই। এরপরে আমরা যেহেতু বারবারই আমাদের ইনস্ট্রাক্টররা প্রজেক্টের কথা বলছেন, তো সেক্ষেত্রে আমরা বলতে চাই যে 35টিরও বেশি প্রজেক্ট করার সুবিধা পাবেন আপনারা এখান থেকে। তারপরে আপনাদের নিজেদের জন্য ডিসকাশন ফোরাম থাকবে, এছাড়া কুইজ অ্যাসেসমেন্ট থাকবে। এই সব কিছু মিলে কিন্তু আপনারা 6 মাসে হয়তো যতটুকু আপনারা নিজেরাও আশা করছেন তার চেয়ে কিন্তু অনেক বেশি শিখে ফেলতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট, এবং আপনারা পুরো ফ্রন্ট এবং ব্যাক এন্ডের ডেভেলপমেন্ট শিখতে পারবেন। সো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে কিন্তু এখন আর বাধা থাকবে না। আর প্রোগ্রাম শেষ হলে কিন্তু আপনারা জব ইন্টারভিউ এর সুযোগ পেয়ে যাবেন। এছাড়া নামকরা যেসব কোম্পানি রয়েছেন তারা আপনাদেরকে অ্যাপ্রোচ করতে পারে, তাদেরকে সিভি পাঠানোর সুযোগ পেতে পারেন এক্সক্লুসিভ জব ফেয়ারের মাধ্যমে। আর এছাড়া যারা টপ পারফর্মার থাকবেন তারা কিন্তু আমাদের রেকমেন্ডেশনে সিভি পাঠানোর সুযোগ পেয়ে যাবেন। সো এই সুযোগ অবশ্যই আপনারা হাতছাড়া করবেন না। 30 জুলাই এর মধ্যে আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, তাহলে আপনারা কিন্তু মাত্র 5,000 টাকায় পুরো প্রোগ্রামটি পেয়ে যাবেন। সো আমরা দেখছি একজন হ্যান্ড রেজ করেছেন, আপনি যদি আপনার কোয়েশ্চেনটা একটু চ্যাট বক্সে লিখে দেন তাহলে আমাদের ইনস্ট্রাক্টরের জন্য সেটা পেতে সুবিধা হবে। আচ্ছা, সো আমার মনে হয় না যে আমি আর কোয়েশ্চেনস দেখতে পাচ্ছি। সো কয়েকজন বেশ এনথুসিয়াস্টিক কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা ঠিক আছে, সো আই থিংক দ্যাটস ইট ফর মি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর একটা প্রেজেন্টেশন, এত ইনফরমেটিভ একটা প্রেজেন্টেশন আমাদেরকে দেখানোর জন্য। এবং আমরা খুব হাই হোপস রাখছি, আশা করি আমরা সবাই যে আমরা এই কোর্স থেকে আসলে অনেক বেশি কিছু শিখতে পারবো। সো আমরা এর পরের আমাদের ইনস্ট্রাক্টরের কাছে চলে যাই। তিনি হচ্ছেন মিরাজুল ইসলাম, এবং তিনি আমাদের এসকিউএল জ্যাঙ্গো রেস্ট এপিআই এর ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন।
এবং তিনি কিন্তু তারও কিন্তু ঝুলিতে রয়েছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড, এবং তিনি বর্তমানে না, তিনি হচ্ছেন ইউআইইউ এর সিএসসি এর লেকচারার ছিলেন, এবং বর্তমানে তিনি টেকার্সের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। সো ভাইয়াকে ওয়েলকাম করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম পূর্বিতা, অনেক ধন্যবাদ আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। সো আই থিংক আমার ব্যাপারে ইন্ট্রোডাক্টরি সবগুলো মেসেজে আসলে দিয়ে দিয়েছে অলরেডি পূর্বিতা। সো আমি কালক্ষেপণ না করে সরাসরি মেইন পার্টে চলে যাই, যেহেতু রাত 10:30, সময় খুব বেশি নাই আমাদের হাতে। তো আমি আমার সুবিধার জন্য একটা স্লাইড শেয়ার করবো আপনাদের সাথে, যেটা দেখে আমার কথা বলাটা একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো সোজা কথায় আমার সাইড থেকে আসলে কি কি আসার কথা, ঠিক আছে। তো দুইটা টপিক নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। একটা হচ্ছে এসকিউএল এবং একটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট এপিআই। এই দুইটা টপিকের উপর হচ্ছে আমি আপনাদের ক্লাস নিব, বা আমি আপনাদের জন্য কন্টেন্ট বানাবো। তো সর্বপ্রথম আসা যাক এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আপনারা সবাই জানেন যে আসলে আমাদের এতক্ষণ ধরে আপনারা যে ইন্ট্রোডাক্টরি এই জিনিসপাতিগুলো নিয়ে কথা বলছিলেন, নাহিয়ান কিংবা মুনিম কথা বললো যে ওয়েবসাইট, ফ্রেমওয়ার্ক, সবকিছু। তো এগুলা একটা পুরো ওয়েবসাইট, একটা ফ্রেমওয়ার্ক, এগুলো হচ্ছে একটা বলতে গেলে অনেক হোলিস্টিক একটা সিনারিও। কিন্তু এর চেয়েও যদি কিনা আপনি আরেকটু পুরো একটা ওয়েবসাইটকে যদি কিনা আমরা কতগুলো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে আসলে আমরা বেসিক্যালি প্রথমে যে ক্লাসিফিকেশনটা করি সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, এভাবে আমরা ভাগ করার চেষ্টা করি। সো ব্যাক এন্ড বলতে আমরা আসলে বুঝাই যে আসলে কোনো একটা ওয়েবসাইটের জন্য যে ডাটাগুলো প্রয়োজন, ডাইনামিক যে পার্টটা আছে কোনো একটা ওয়েবসাইটের, সেগুলো আসলে কিভাবে আমরা ফ্রন্ট এন্ডের কাছে সার্ভ করব ডাটাগুলো। তো এই পুরো মেকানিজমটাকে আমরা আসলে ব্যাক এন্ড বলি। তো এখন অনেক ধরনের ডাটাবেজ আছে বলতে গেলে। কিছু কিছু ডাটাবেজ আছে যেগুলো হচ্ছে স্ট্রাকচার্ড ভাবে ডাটা রাখে, কিছু আছে নো এসকিউএল ডাটাবেস বলি আমরা, যেগুলো আসলে স্ট্রাকচার্ড না, কি ভ্যালু স্টোর। সো আসলে এসকিউএল হচ্ছে আসলে এক ধরনের স্ট্রাকচার্ড ডেটাবেজের জন্য ডাটা রিট্রাইভ করার জন্য আমরা যে ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করতে পারি, সেই কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডাটাটাকে এক্সট্রাক্ট করা, সেটাই হচ্ছে এসকিউএল। আর জ্যাঙ্গো নিয়ে অলরেডি মুনিম কথা বলেছে আপনাদের সাথে, পাইথনের একটা খুব পপুলার ওয়েব ফ্রেমওয়ার্ক। তো সেই জ্যাঙ্গোর একটা এক্সটেনশনই হচ্ছে, বা একটা অ্যাডভান্স লেভেলের একটা কনসেপ্ট হচ্ছে রেস্ট এপিআই। সো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই এর ফুল ফর্ম আপনারা সবাই জানেন। সো আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে যখন কিনা আমরা ডাটা নিয়ে কাজ করি, আমাদের আসলে কিছু ডাটা সোর্স প্রয়োজন হয়। ডাটাগুলো আমরা কোথা থেকে পাবো? আমাদের ডাটা অনেক সময় গেট করতে হয়, পোস্ট করতে হয়, পুট করতে হয়। তো এই ধরনের বেশ কিছু প্রিন্সিপাল আছে আমাদের, বেশ কয়েক ধরনের এপিআই হয়ে থাকে, যেগুলোকে আমরা রেস্টফুল এপিআই বলি। সো আলটিমেটলি জ্যাঙ্গোর এই রেস্টফুল এপিআই গুলো আসলে আমাদের ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে অনেক কাজে লাগে। তো এই জ্যাঙ্গো রেস্টফুল এপিআই কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেরকম একটা আউটলাইন আসলে আপনারা আমার এই কোর্সের সেকেন্ড পার্টে দেখতে পাবেন। প্রথম পার্টটা হচ্ছে এসকিউএল। সো আমি একটু একটু করে আগানোর চেষ্টা করি। সবার প্রথমে আসি হচ্ছে এসকিউএল এ। তো এসকিউএল এ আসলে কি, আমরা কি কি জানবো? তো সবার প্রথমে আমরা জানবো যে একটা ডিবিএমএস বলতে আসলে বোঝানো হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো আরডিবিএমএস বলতে বোঝানো হয় রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো যেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে বিভিন্ন ডাটাবেসের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান থাকে, ওই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আসলে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে। আমি আপনাদের কিন্তু একটাকে বলেছি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু এমনও হতে পারে যেখানে আসলে ডেটাবেসগুলোর মধ্যে সম্পর্ক নাই, নো এসকিউএল, অর্থাৎ কোনো রিলেশনাল নন রিলেশনাল ডেটাবেসও কিন্তু হতে পারে। কিন্তু এসকিউএল হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিভাবে আমরা কোয়েরি করে ডাটা নিয়ে আসতে পারি তেমন একটা ল্যাঙ্গুয়েজ। তো সেই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা, এই এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজটা যে, এটা শেখার জন্য আসলে আমাদের অনেকগুলো স্টেপ আছে। এটার প্রত্যেকটা টপিকেরই যেমন সিলেবাস থাকে, এটারও বেশ কিছু এরকম টপিক আমরা ভাগ করতে পারি সিলেবাস ওয়াইজ। তো প্রথমেই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, ডিডিএল। সো ডিডিএল মানে কি? ডিডিএল মানে হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। সো আমরা কোন একটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কোন কোয়েরিটা লিখবো, কোন কোয়েরি করলে একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, আমরা কোন কোয়েরিটা লিখলে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারবো। সো এ ধরনের
টেবিল ক্রিয়েট করা, ডাটাবেস ক্রিয়েট করা, এই ধরনের বা এই ডাটাবেসের মধ্যে কি কি কলাম থাকবে, আমাদের টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে, কোনটার ভ্যারিয়েবল টাইপ কি হবে, ডেটা টাইপ কোনটার কি হবে, কোনটার মধ্যে আমরা সর্বোচ্চ কত ক্যারেক্টার পর্যন্ত ডাটা রাখতে পারবো কলামের মধ্যে। তো এই ধরনের ডাটাকে ডিফাইন করার মতো যতগুলো ইনফরমেশন আমাদের লাগবে বা ডাটাকে ডিফাইন করার জন্য আমাদের যতগুলো স্ট্রাকচার ক্রিয়েট করা লাগবে, সেই কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা বলি সাধারণত ডেটা ডিফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল। এরপরই চলে আসতেছে হচ্ছে ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে সবচেয়ে মেইন পার্ট হচ্ছে আসলে এটাই, আমাদের সবচেয়ে বেশি কোয়েরি এটার আন্ডারই পড়ে, আমাদের ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল। তার মানে এসকিউএল এর কোয়েরিগুলোর মধ্যে আসলে আমরা কোন কোয়েরি ইউজ করে কিভাবে ডাটাকে রিট্রাইভ করে নিয়ে আসতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। সো আমরা যখন কিনা আলটিমেটলি ফেসবুকের সার্চ বারে যে যখন কিনা আমরা লিখি, সাপোজ আমরা ফেসবুকের সার্চ বারে যে লিখলাম সাইকেল, তো যখন আমরা সাইকেল কথাটা লিখে যখন কিনা আমরা সার্চে ক্লিক করি, তখন কিন্তু আপনার ফেসবুকের হোম ফিডে, নিউজ ফিডে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কারো নাম যদি সাইকেল থাকে তার নামও যেমন আসে, কোনো পাবলিক গ্রুপে সাইকেল শব্দটা সহ সম্বলিত কোনো পোস্ট যদি থাকে সেটাও আপনার সার্চ রেজাল্টে আসে। আপনার নিউজ ফিডে, পাবলিক নিউজ ফিডে সাইকেল শব্দটা কন্টেইন করে এমন যত ধরনের পোস্ট আসে সেগুলোও কিন্তু আপনার সামনে চলে আসে। সো আপনার কাছে কিন্তু মনে হচ্ছে যে আমি সিম্পলি একটা সার্চ করলাম, কিন্তু এইটা কিন্তু পেছনে কিন্তু একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রসেস করা হচ্ছে। আপনি যখনই সাইকেল কথাটা লিখতেছেন তার মানে তখনই কিন্তু ডাটাবেজে একটা কোয়েরি চলতেছে, ডাটাবেজের মধ্যে যত ডাটা জমা ছিল ও তখন একটা কোয়েরি চালাচ্ছে যে আমার ডাটাবেজের মধ্যে যত ডাটা আছে এর মধ্যে কতগুলো ডাটা বা কতগুলো পোস্ট আসলে এই স্ট্রিংটা কন্টেইন করে, এই সাইকেল স্ট্রিংটা কন্টেইন করে। তো যেগুলো যেগুলো কন্টেইন করে ওগুলোকে রিটার্ন করো। তো ওই ডাটাগুলোকে রিটার্ন করা হয় যখন, তারপরে সেটা ফেসবুক অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ডে নিয়ে এসে রিয়াক্টের মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ডের মাধ্যমে জিনিসটাকে শো করি। কিন্তু পেছনে ডাটা নিয়ে আসার কাজটা কিন্তু করতেছে ব্যাকএন্ড। তো আপনি কোন কোয়েরিটা লিখবেন, আপনি কোন ডাটাটা নিয়ে আসার জন্য আপনাকে কোন কোয়েরিটা লিখতে হবে, এটা জানতে হলে আপনাকে আসলে এসকিউএল শিখতে হবে। সো কোন একটা ওয়েবসাইট আসলে শুরুর দিকে আপনাকে বা এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট শিখে মোটামুটি একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানানো খুব একটা কঠিন কিছু না। মানে মোটামুটি 4-5 লাইন এইচটিএমএল কোড লিখলে কিন্তু একটা স্ট্যাটিক ওয়েবসাইট দাঁড়ায় যায়। কিন্তু ভালো ওয়েবসাইট কিন্তু বানাইতে হলে আপনাকে ডাইনামিসিটি শিখতে হবে, ওয়েবসাইটটাকে কিভাবে ডাইনামিক বানানো যায়। আর আপনি যত কমপ্লেক্স ওয়েবসাইট, যত অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট বানাতে যাবেন, আপনার ব্যাকএন্ডটা তত কমপ্লেক্স হবে, আপনার তত অ্যাডভান্স লেভেলের কোয়েরি শেখা লাগবে। তো এই কোয়েরি গুলা যদি আপনাকে পারতে হয় আলটিমেটলি আপনাকে এসকিউএল শেখা লাগবে। ঠিক আছে? সো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা এই ধরনের অনেক ধরনের কোয়েরি শিখবো। আমরা নর্মাল কিছু কোয়েরি তো আছেই, রো ওয়াইজ কোয়েরি, কলাম ওয়াইজ কোয়েরি, এগুলো তো শিখবোই। এর পাশাপাশি কিছু অ্যাগ্রিগেট কোয়েরি আছে যেগুলো কিনা গ্রুপিং করে আমরা করি। আমরা এই ধরনের অনেক ধরনের ক্যাটাগরাইজেশন আছে আমাদের এই কোয়েরি গুলোর মধ্যে, আমরা এগুলো শিখবো। তারপর আমরা শিখবো যে এসকিউএল টা আসলে বেসিক্যালি আমাদের যে মাইএসকিউএল ডাটাবেস আছে, সে মাইএসকিউএল ডাটাবেসের উপর আমরা অ্যাপ্লাই করে কিভাবে এসকিউএল কোয়েরিটাকে কাজে লাগাতে পারি। ডাটাবেস তো অনেক ধরনের হতে পারে, তাই না? সো আলটিমেটলি এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই ডাটাবেস গুলোকে তো আসলে আমরা কানেক্ট করি, যেমন জ্যাঙ্গোর কথা চলছিল, জ্যাঙ্গোর সাথে কিন্তু আমরা বিভিন্ন ডাটাবেস নিয়ে কাজ করতে পারি। জ্যাঙ্গোর কিন্তু কোনো লিমিটেশন নাই। জ্যাঙ্গো মুনিম যখন কিনা ওর ইন্ট্রোডাক্টরি ক্লাসটা নিল তখন কিন্তু দেখালো মুনিম যে জ্যাঙ্গোর সাথে কিন্তু কানেক্ট করেছিল হচ্ছে এসকিউএলআইট ডাটাবেসকে। তো এসকিউএলআইট ডাটাবেস খুবই লাইট একটা ডাটাবেস, ঠিক আছে? ওইটাকে কানেক্ট করছে, ওর সেটিংস এর মধ্যে লেখা ছিল যে আমার এই জ্যাঙ্গো প্রজেক্টটা এসকিউএলআইট এর সাথে কানেক্টেড হবে। ওই সেটিংস এর মধ্যে কিন্তু কোড চেঞ্জ করে দিলে আপনি কিন্তু সেটা পোস্টগ্রেস ডাটাবেসের সাথেও অ্যাড করতে পারবেন, আপনি মাইস্কিউএল এর সাথেও অ্যাড করতে পারবেন, আপনি যে ডাটাবেসের সাথে ইচ্ছা সেই ডাটাবেসের সাথে অ্যাড করতে পারবেন। তো সুতরাং আমরা যদি কিনা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টকে যদি কিনা কোনো একটা মাইস্কুল ডাটাবেসের সাথে কানেক্ট করে সেটাকে ব্যবহার করি, তাহলে সেখানে কিভাবে আমরা মাইস্কুলের সাথে কানেক্ট করব এবং কিভাবে আমরা একটা জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে থেকে এসকিউএল কোয়েরি চালাতে পারি, সেটা এই জিনিসগুলো আমরা দেখবো। বা পাইথনের মাধ্যমে কিভাবে এসকিউএল কোয়েরি ইমপ্লিমেন্ট করা যায়। জ্যাঙ্গোর অনেক গুরুত্বপূর্ণ, অনেক অ্যাডভান্টেজিয়াস একটা ফিচার আছে, সেটা আপনারা জানেন যে ওআরএম আছে, অবজেক্ট রিলেশনাল মডেল, ঠিক আছে? সো ওআরএম এর মাধ্যমে আসলে জ্যাঙ্গো অনেক কিছু ফ্রেমওয়ার্ক, অনেক কিছু আমাদের জন্য সহজ করে দিচ্ছে, অনেক কিছু করেই দেয়, শুরুতেই করে দেয়। যেমন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আমাদের কোনো টেবিল ক্রিয়েট করা লাগে না, আমরা মডেল ক্লাস দেখলে আসলে ও পেছনে বিভিন্ন টেবিল ক্রিয়েট করে ফেলে, ডাটাবেস ক্রিয়েট করে ফেলে। সো আসলে ডিডিএল আমাদের বলতে গেলে লেখাই লাগে না জ্যাঙ্গো দিয়ে কাজ করলে। ওরা কিছু সহজ কমান্ড আমাদের জন্য বানাই দিচ্ছে, ওই কমান্ড গুলো দিলেই আসলে ও বাকি সবকিছু নিজে নিজেই করে ফেলে। সো দিন যত যাচ্ছে, যত অ্যাডভান্স, যত ওয়েব ফ্রেমওয়ার্ক বের হচ্ছে, তত আসলে আমাদের
সফটওয়্যার কোডারদের জন্য আসলে অনেক কিছু অনেক ইজি হয়ে যাচ্ছে। আগে যতটা কোড লেখা লাগতো, আস্তে আস্তে সে কোড লেখার রিকোয়ারমেন্টটা কমে যাচ্ছে। কিন্তু বেসিকটা যদি কিনা আপনি যদি কিনা বেসিক এসকিউএল কোয়েরিটা যদি কিনা না বুঝেন, তাহলে আসলে এই ওয়েব ফ্রেমওয়ার্ক গুলো আপনি আসলে নিয়ে পেরে উঠবেন না। ভালো মতো মানে না বুঝে কাজ করে আসলে বেশি দূর কাজ করা যায় না, সোজা কথায়। তো আপনাকে পুরো মেকানিজমটা যদি কিনা ভালো মতো বুঝতে হয়, আপনাকে আসলে এসকিউএল এর মেইন মেকানিজমটা জানতে হবে, এসকিউএল কিভাবে কাজ করে। তো কিভাবে কোয়েরির মাধ্যমে কিভাবে একই জিনিস আমাদের একটা কাজই 5-6টা কোয়েরি দিয়ে করা যায়। এখন এই 5-6টা কোয়েরির মধ্যে কোন কোয়েরিটা সবচেয়ে ভালো, যে কোয়েরিটা সবচেয়ে কম সময়ে ডাটা নিয়ে আসতে পারে, সেই কোয়েরিটাকে আমরা বলি সবচেয়ে অপটিমাইজড কোয়েরি। সো এই কোয়েরির ক্ষেত্রে আসলে পারফরমেন্স অপটিমাইজেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে আমরা একই কোয়েরি একই কাজ অনেকগুলো কোয়েরি লিখে করতে পারি, কিন্তু কোনটা সবচেয়ে অপটিমাইজড কোয়েরি। কারণ আমরা নিশ্চয়ই ফেসবুকে সার্চ বারে সাইকেল লিখে সার্চ দিলে যদি কি আমাদের রেজাল্ট আসতে 5 মিনিট সময় লাগে, আমরা নিশ্চয়ই খুশি হব না। সো ইউজারের স্যাটিসফ্যাকশন যদি আপনাকে বজায় রাখতে হয়, আপনাকে এমন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে যেখানে ব্যাকএন্ড থেকে ডাটা আসতে সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে ডাটা নিয়ে আসা যায়। সো এই জিনিসটা আপনাকে ইনশিওর করতে হলে আপনার কোয়েরি লেখার সময় আপনাকে খুব যত্নশীল হতে হবে, আপনার কোয়েরিটা যাতে অপটিমাইজ কোয়েরি হয়। আমরা চেষ্টা করবো অপটিমাইজ কোয়েরি কিভাবে লেখা যায় সেটা শেখার। এরপর আমরা জ্যাঙ্গো REST API তে চলে যাব। জ্যাঙ্গো REST API আসলে আমরা এর মধ্যে কিছু মানে একটা জ্যাঙ্গো প্রজেক্ট কিভাবে সেট আপ করতে হয় আমরা একদম শুরু থেকেই দেখবো। যদিও যারা জ্যাঙ্গোর কোর্সটা যারা করবেন তাদের জন্য প্রথম দিকের কিছু জিনিস আপনারা অলরেডি পরিচিত হয়ে আসবেন জ্যাঙ্গো কোর্স থেকে। সো যারা কমন কোর্স দুইটাই করবেন তারা আসলে আগে থেকে কিছু জিনিস জেনে আসবেন, আর যারা ডিরেক্ট এই কোর্সটা করবেন তাদের জন্য কোনো সমস্যা নাই। আলটিমেটলি জ্যাঙ্গো প্রজেক্ট কিভাবে সেট আপ করতে হয় বা কিভাবে মডেলগুলো লিখতে হয়, কিভাবে রেস্ট এপিআই গুলো আসলে ইমপ্লিমেন্ট করতে হয়, সিরিয়ালাইজার লিখতে হয়, এই ধরনের আরো অনেক অ্যাডভান্স কনসেপ্ট আছে মিক্সিনের মতো, কিংবা এপিআই ভিউ সেট, এই ক্লাসগুলো কিভাবে লিখতে হয়, আমি এগুলো সবই আলটিমেটলি বোঝানোর চেষ্টা করব। ক্রুড রিকোয়েস্ট আসলে বলতে কি বোঝানো হয়, ঠিক আছে। সো আলটিমেটলি এগুলো নিয়ে অনেক ডিটেইলে আসলে আলোচনা থাকবে আমাদের জ্যাঙ্গো REST API। আর ইমপ্লিমেন্টেশন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, অবশ্যই আপনাদেরকে অ্যাসাইনমেন্টও দেওয়া হবে এবং প্রজেক্টের মাধ্যমে, যে কিভাবে আমরা জ্যাঙ্গো REST API এর মাধ্যমে বিভিন্ন এপিআই এন্ড পয়েন্ট ক্রিয়েট করতে পারি। তারপর সেই এপিআই এন্ড পয়েন্ট গুলো তো আমরা হিট করে আমরা দেখবো কিভাবে আমরা ডাটা আনতে পারি, কিভাবে ডাটা পোস্ট করতে পারি, ডাটা পুট করতে পারি। এই জিনিসগুলো আমরা পোস্টম্যানের মাধ্যমে বা আরো অনেক বুদ্ধি আছে, কার্লের মাধ্যমে কমান্ড লাইন থেকে আমরা টেস্ট করে দেখতে পারি, আমরা ব্রাউজারে হিট করতে পারি, এপিআই তে আমরা অনেকভাবে এই ডিফারেন্স গুলো ইন্সপেক্ট করার চেষ্টা করবো অবশ্যই। আশা করি পরবর্তীতে এই সব কিছু যখন কিনা আপনাদের শেখা শেষ হয়ে যাবে, জ্যাঙ্গো REST API পুরোটা যখন কিনা আপনারা কভার করে ফেলবেন, তখন আসলে ওই ফ্রন্ট এন্ডে আপনাদের নাহিয়ানের কাছ থেকে শিখে আসা রিঅ্যাক্টের সাথে এই জ্যাঙ্গোকে একটা কম্বাইন্ড ভাবে একটা টোটাল একটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনারা দাঁড়া করাতে পারবেন। ওটা আপনাদের একটা প্রজেক্ট থাকবে যে কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা বানাতে পারি যেটা ফ্রন্ট এন্ডটা তৈরি হবে আসলে রিঅ্যাক্টে, যেটা কিনা আসলে হয়তো আপনারা নাহিয়ানের কাছ থেকেই কিছুটা আপনাদের প্রজেক্টে আসলে করা হয়ে যাবে। ওইটার সাথে আমরা কানেক্ট করব হচ্ছে ব্যাকএন্ডে জ্যাঙ্গোকে। সো দুইটাকে কানেক্ট করে কিভাবে আমরা একটা গোটা ওয়েব অ্যাপ্লিকেশন দাঁড়া করাতে পারি সেটা আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। সো এই কথাটা আমি আসলে এখানে লিখে রাখছি যে জ্যাঙ্গো REST ফ্রেমওয়ার্ককে আমরা কিভাবে রিঅ্যাক্টের সাথে আমরা একত্রিত করতে পারি। বিভিন্ন ধরনের অথেন্টিকেশন যে কোনো ওয়েবসাইট বানাতে গেলে আসলে আমাদের শুরুতে কিছু অথেন্টিকেশন মেথড ফলো করতে হয়। অনেক ধরনের অথেন্টিকেশন মেথড আছে, আপনারা নাম শুনেছেন আশা করি। JW তে অথেন্টিকেশন আছে, OAuth আছে, টোকেন বেসড, আর অনেক ধরনের সেশন বেসড অথেন্টিকেশন আছে। সো এগুলোর উপর কোনো লিমিটেশন নেই আসলে, আমাদের যেটা ভালো লাগে, আমাদের যেটা প্রয়োজন হবে, যেটা আমাদের কাছে বেটার মনে হবে, আমরা সেগুলাই আমরা যাতে করতে পারি, শিখতে মানে আমরা এমন ভাবে শিখবো যাতে আমরা যে কোনোটাতেই সুইচ করতে পারি, কোনো সমস্যা নাই, কোনো লিমিটেশন থাকবে না। সো আলটিমেটলি আমাদের গোল হচ্ছে এটা, প্রথম আমরা এসকিউএল শিখবো, কোয়েরি করা শিখবো ভালো মতো। এসকিউএল একটা আলাদা জিনিস, ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে জ্যাঙ্গোর একটা অ্যাডভান্স এনহ্যান্সমেন্ট হচ্ছে জ্যাঙ্গো REST API। আর জ্যাঙ্গো REST API টা শেখা হয়ে গেলে এই জ্যাঙ্গো REST API টাকে একটা রিঅ্যাক্টের সাথে কানেক্ট করে কিভাবে আমরা ইউজ করতে পারি, একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, সেরকম একটা প্রজেক্ট আমাদের থাকবে, ঠিক আছে। সো আলটিমেটলি ব্যাকএন্ড ক্রিয়েট করে সেই যেমন হচ্ছে আমরা এখন একটা REST ফ্রেমওয়ার্ক যখন শিখে ফেললাম জ্যাঙ্গোর, তো REST ফ্রেমওয়ার্কের মাধ্যমে বানানো এই যে এপিআই এন্ড পয়েন্ট গুলো আমরা যে ক্রিয়েট করলাম, এগুলো থেকে ডাটা নিয়ে আমরা ফ্রন্ট এন্ডে ফিট করব। হ্যাঁ,
আমাদের ফ্রন্ট এন্ডের অনেক কাজই আসলে যেটা আগে আমরা হয়তো বা স্ট্যাটিক্যালি করতাম অথবা আমরা হয়তো বা ডাটাবেস থেকে ডাটা টেনে নিয়ে এসে করতাম, সেটা এখন আমরা এপিআই এর মাধ্যমে করব। আমাদের ডাটার সোর্সটা হবে আসলে এপিআই, আমরা এপিআই তে হিট করে ডাটা নিয়ে আসবো, রেদার দেন হয়তো বা আমরা আগে যেটা করতাম, আমরা হয়তো বা র কোয়েরি হয়তো বা ডাটাবেস থেকে টেনে নিয়ে আসতাম ডাটা, সেটার জায়গায় আমরা আসলে এখন একটা ফর্মাল ওয়েতে কাজ করব। ডাটা সোর্স আমাদের এপিআই তে কল করব, এপিআই আমাকে ডাটা দেবে, আর ব্যাকএন্ড থেকে কি কি কোয়েরি করা দরকার বা কিভাবে ডাটা নিয়ে আসা দরকার ওটা এপিআই হ্যান্ডেল করবে। আমরা একটা অ্যাবস্ট্রাকশন থেকে কাজ করব, আমাদের পুরো জিনিসটা করার দরকার নাই হাতে কলমে। সো এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্টটা। সো আশা করি আই এম ডান উইথ মাই পার্ট। প্রথমত হচ্ছে আমার শেয়ারটা আমি বন্ধ করি। প্রশ্ন কি এসেছে কোনটা? একজনের প্রশ্ন আসছে কিছু মনে হয়, ডেইলি কত আওয়ার টাইম দিতে হবে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য, প্লিজ বলবেন। আচ্ছা, তো আসলে এমন কোনো বাধা ধরা কোনো সময় আসলে নাই। হ্যাঁ, সোয়াগার ইউজ করা হবে। সোয়াগার হচ্ছে একটা এপিআই হাব, ওইটা ওইটাও ইউজ করা হবে, আমি দেখাই দিব ওইটা। আচ্ছা, সো আমি আগে যে প্রশ্নটার উত্তর দিচ্ছিলাম যে আসলে ডেইলি কত ঘন্টা সময় দিলে একটা ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া যাবে, এটা আসলে এমন কোনো বাধা ধরা কোনো সময়ের লিমিট নাই। এটা আসলে এটার কোনো আসলে স্ট্যান্ডার্ডও নাই আসলে, যে আসলে মানুষ কত ঘন্টা সময় দিয়ে ফুল স্ট্যাক ডেভেলপার আজ পর্যন্ত যারা হয়েছে, কে কতক্ষণ সময় দিয়ে হয়েছে, এমন কোনো বাধা ধরার নিয়ম নাই আসলে। আপনি যত বেশি সময় দিবেন আপনি তত বেশি এক্সপিরিয়েন্স গেইন করবেন, আপনি তত বেশি স্কিলড হবেন, এন্ড আপনার আপনার এফোর্ট যত বেশি হবে আপনি তত তাড়াতাড়ি সাকসেস পাবেন। আপনি এফোর্ট যদি কম দেন আপনার সাকসেস পেতে হয়তো বা সময় বেশি লাগবে একটু, ঠিক আছে? আর এই সফটওয়্যার ডেভেলপমেন্ট এই জিনিসগুলো আসলে খুব এফোর্ট হাংরি ব্যাপার স্যাপার, এগুলোতে এফোর্ট ভালো মতো না দিলে আপনি আসলে সাকসেস পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হয়তোবা অনেকে আছে হয়তোবা এই প্রোগ্রামিং এই সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছু বেসিক কাজকর্ম ভার্সিটি লাইফেই করে আসে, কম্পিউটার সায়েন্সে যারা থাকে, তো ওরা একটা হয়তোবা অ্যাডভান্টেজ পায় যে ওরা আগে থেকে কিছু নলেজ ওদের থাকে। বাট ইট ইজ নট নেসেসারি যে আপনাকে আগে থেকে কিছু নলেজ আপনার থাকতেই হবে। এখানে যেমন যেভাবে কোর্সগুলোকে আসলে ডিজাইন করা হয়েছে এন্ড যেভাবে বেসিক লেভেল থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে প্রতিটা কোর্সে, তো আমার বিশ্বাস যে আসলে আপনারা যদি কিনা আগে কম্পিউটার সায়েন্সের প্রাইমারি খুব বেশি আইডিয়া নাও থাকে, তাও আপনারা এই কোর্সগুলো ফলো করলে আপনারা খুব ভালোভাবেই প্রোগ্রেস মানে আপনারা পারবেন তৈরি করতে। এবং অবশ্যই এফোর্ট যত বেশি হবে তত তাড়াতাড়ি প্রোগ্রেস হবে, তত ভালো প্রোগ্রেস হবে। সো সময় দিয়ে আমি কত ঘন্টা দিনে সময় দিব এভাবে সাংখ্যিকভাবে না চিন্তা করে, আপনি দিনে যতটুকু সময় দিতে পারেন সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। আপনি যতটুকু সময় ফ্রি থাকেন, আপনি যতটুকু সময় আপনার এফোর্ট দেওয়ার আপনার সক্ষমতা আছে আপনি পুরোটাই দেওয়ার চেষ্টা করেন, এই আর কি। থ্যাংক ইউ। এরপরে কোয়েশ্চেনটা ছিল সোয়াগার কি ইউজ করা হবে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এটা উত্তর আসলে আগের প্রশ্নটার মাঝেই দিয়েছি। হ্যাঁ, সোয়াগার ইউজ করা হবে। ওকে, একজন হ্যান্ড রেজ করেছে, আপনি যদি কোয়েশ্চেনটা একটু চ্যাট বক্সে লিখে দেন তাহলে ভালো হয়। And একটা অ্যাপ্রিসিয়েশনও আছে যে এভরিথিং ওয়াজ লুসিড এন্ড ওয়েল এক্সপ্লেইনড, নো কোয়েশ্চেন সো ফার। সো আসলে আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে। থ্যাংক ইউ। তো আশা করি কোর্সগুলো যখন কিনা আপনারা করবেন, পার্টিসিপেট করবেন, এভরিথিং উইল রিমেইন অ্যাজ ইট ইজ রাইট নাও। আই হোপ সো। আমি আর কোনো প্রশ্ন আপাতত দেখতে পাচ্ছি না। আই হোপ পূর্বিতা তুমি প্রসিড করতে পারো, যেহেতু সময় বেশি বাকি নাই আমাদের। হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এবং আমাদের লাস্ট ইনস্ট্রাক্টর ওনার এখনো প্রেজেন্টেশন বাকি আছে, সো আমরা এরপরের একদম লাস্ট আমাদের সেশনের শেষে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার সো ফার উইথ আস। এরপরে আমরা আমাদের লাস্ট ইনস্ট্রাক্টরের কাছে চলে যাই, তিনি মুহিম মুক্তাদি জিম। তিনি বর্তমানে কর্মরত আছেন পেপ্যালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে। তিনিও কিন্তু বুয়েটের সিএসসি বিভাগের একজন গ্রাজুয়েট। এছাড়াও তিনি কাজ করেছেন রেভ সিস্টেমস এ জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো আমি ওনাকে এখন ওয়েলকাম করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আশা করি আমাকে দেখা যাচ্ছে। আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাইয়া, দেখা যাচ্ছে।
হ্যাঁ, ধন্যবাদ প্রবীর আপু। আসলে অনেক রাত হয়ে গেছে, আমি মোটেও আর বেশি সময় নেব না। তো আমার পার্টটা হলো বেসিক্যালি জাভা রিলেটেড। এখানে জাভার একটা বিগিনার কোর্স করানো হবে, যে পার্টটা আমি দেখব। তো জাভা কেন শিখবো, শুরুতে এটা একটু বলে নিই। সেটা হলো যে জাভার স্পেশালিটি হলো জাভা অনেক ম্যাচিউরড একটা ল্যাঙ্গুয়েজ। জাভা অনেক দিন ধরে ডেভেলপ করা, এবং এই জাভাটা হচ্ছে অনেক সিকিউরিটি কনসার্ন, মানে এই জাভা দিয়ে ডেভেলপ করা প্রোগ্রামগুলো অনেক সিকিউরড হয়। এখানে বাইরে থেকে হ্যাক করা বা ইন্টারনালি কোনো প্রবলেম ক্রিয়েট করা, এই জিনিসগুলো জাভা দিয়ে তৈরি করা একটা প্রোগ্রামের জন্য অনেক ডিফিকাল্ট। এই কারণে বেসিক্যালি অনেক বড় বড় কোম্পানি, স্পেশালি ফাইন্যান্স রিলেটেড কোম্পানিগুলো, যেমন জেপি মর্গান বা গোল্ডম্যান সাকস বা পেপাল, এসব কোম্পানি হচ্ছে জাভা দিয়ে এদের মেইন মডিউলগুলো তৈরি করে থাকে। এছাড়াও জাভা যেহেতু অনেক ম্যাচিউরড একটা ল্যাঙ্গুয়েজ, সো জাভাটা শিখে রাখা বা একটা মডারেট স্কিল রাখাটা ডেফিনেটলি ক্যারিয়ারের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ দেখা যাচ্ছে একটা কোম্পানি যখন জাজ করে একজনের সিভি বা একজনের স্কিল জাজ করে, তখন সেখানে যদি জাভা থাকে, জিনিসটা একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট রাখে। কারণ খুব হাই চান্স যে সেই কোম্পানির ইঞ্জিনিয়াররা জাভার সাথে পরিচিত। সো জাভা অনেক পপুলার ল্যাঙ্গুয়েজ হয় এবং এরকম একটা ম্যাচিউরড ল্যাঙ্গুয়েজ হয়, এই জিনিসটা আমাদের আশা করি হেল্প করবে আমাদের গ্রোথে এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এই কারণে আমরা মূলত জাভা শিখবো। জাভা হচ্ছে মূলত একটা ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটি দিয়ে চাইলে আমরা ব্যাকএন্ড ডিজাইন করতে পারি, ঠিক যেমন ভাবে পাইথন বা জ্যাঙ্গো ইউজ করে করা হয়েছে, সেরকম জাভারও বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে। কিন্তু আমার মূলত টার্গেট অডিয়েন্স হলো এখানে যারা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছে, যেমন বা আপনারা যারা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রিভিয়াস কোর্সের এই জাভাস্ক্রিপ্ট বা পাইথন করে এসেছেন, যারা এরকম নতুন শিখেছেন বা জাভাতে একেবারে নতুন, তাদের জন্য মূলত এই কোর্সটি ডিজাইন করা। সো অ্যাজ ইউজুয়াল এখানে আপনারা অলরেডি দেখেছেন যে প্রি রেকর্ডেড সেশন, লাইভ সেশন, কোশ্চেন অ্যান্সার এসব থাকবে। তো আমি দ্রুত একটি ব্যাপার নিয়ে একটু বলে নিই কোর্সের আউটলাইন বলার আগে। সেটা হলো যে জাভা শেখাটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে কিনা, যদি আমরা ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, অথবা কেউ প্রোগ্রামিং এর জগতে নতুন প্রবেশ করেছে এরকম কেউ হিসেবে যদি আমি জাভা শিখতে চাই। তো জাভা মোটামুটি বেশ পুরনো ল্যাঙ্গুয়েজ হলেও আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এটা শেখা মোটেও কঠিন হবে না, কারণ আমরা অলরেডি এর কনসেপ্ট গুলো হয়তো শিখে আসবো। যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম ভ্যারিয়েবল থাকবে, লুপ থাকবে, আমরা অলরেডি দেখেছি জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল আছে, লুপ আছে, পাইথনে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট সম্পর্কে শেখানো হবে, এই সবকিছুই জাভাতেও এই কনসেপ্ট গুলো রয়েছে। তো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা হলো জাস্ট সিনট্যাক্সটা আলাদা, এবং কিছু কিছু নতুন কনসেপ্ট যুক্ত হয় এই সিনট্যাক্স গুলোর সাথে। সো আমরা যদি একটা কনসেপ্ট মোটামুটি ভালো মতো শিখি, তো এই অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে, অন্য একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স শিখতে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না। আমরা মোটামুটি দ্রুত এই জিনিসগুলো ক্যাচ করে ফেলতে পারবো। ঠিক ভাষা শেখার মতোই, যেমন ভাষায় একই কথা কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে বলা হয়। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ব্যাপারটা সে একই রকম। লুপ পাইথনে যেভাবে লেখা হয়, জাভাতে একটু একটু ডিফারেন্ট ভাবে লেখা হয়, কিন্তু তার মানে এই না যে এই দুটোর আসলে আকাশ পাতাল পার্থক্য হবে। সুতরাং একটা যদি আমাদের শেখা থাকে বা একটা সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে আমরা খুব দ্রুত আশা করি জাভার এই জিনিসগুলো ক্যাচ করতে পারবো। এবং এই জাভাতে আমরা মূলত এই সিনট্যাক্স শেখার পাশাপাশি নতুন কিছু কনসেপ্ট শিখবো, এবং সেই কনসেপ্ট গুলো কি কি বা আমাদের কোর্সে কি কি থাকবে সেগুলো নিয়ে আমি এখন একটু সংক্ষেপে বলে নিই। তো আমাদের ডেফিনেটলি এনভায়রনমেন্ট সেটআপ এবং ভ্যারিয়েবল ডাটা টাইপ কাস্টিং মেথড, এসব জিনিস সম্পর্কে আলোচনা থাকবে। এছাড়াও যে কন্ডিশন, লুপ, অ্যারে, এসব থাকবে, এবং এই প্রত্যেকটা টপিকের সাথে আমরা বিভিন্ন ডেমো প্রজেক্ট বা বিভিন্ন কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাবো, এবং এর সাথে ডেফিনেটলি অ্যাসাইনমেন্টও থাকবে আমাদের জন্য। তো জাভার মূলত যে জিনিসটার জন্য জাভা বেশি পপুলার হয়েছিল সেটা হলো এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টের জন্য। তো আমরা এখানে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটু ডিটেইল সম্পর্কে জানবো, এর বিভিন্ন প্রপার্টি যেমন ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, এসব সম্পর্কে জানবো।
তারপরে জাভার বিভিন্ন লাইব্রেরি এবং কি করে আমরা জাভার লাইব্রেরি গুলো ইউজ করতে পারি, ডাটা স্ট্রাকচার কি কি সেগুলো যে আমরা শিখবো। এবং ডাটা স্ট্রাকচার তো আসলে অনেক আছে, সব তো আসলে হাতে ধরে শেখানো সম্ভব না। সুতরাং আমরা এমন ভাবে শিখবো ডাটা স্ট্রাকচারের কনসেপ্ট গুলো যেন আমরা নতুন কোনো ডাটা স্ট্রাকচার নিজে নিজে শিখে নিতে পারি, পরবর্তীতে যখন দরকার হবে আমরা সেই অনুযায়ী ডাটা স্ট্রাকচার যেন দ্রুত শিখে নিতে পারি। তো এইটা হবে আমাদের মেইন টার্গেট। আচ্ছা, তো আমি কি কি প্রজেক্ট এখানে আমরা করব এবং সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে বলি। যেমন শুরুতে আমরা যে লজিক শিখে আসবো, ইফ এলস কন্ডিশন, লুপ, এসব শিখবো। তো এগুলোর জন্য আমরা প্রাইম নাম্বার জেনারেশনের একটা প্রজেক্ট করব। এটাকে পরবর্তীতে আরো এনহ্যান্স করার জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এরপর আমরা গ্রোসারি শপ অ্যাসিস্ট্যান্ট একটি কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করব, যেখানে বেশ কিছু ফিচার থাকবে। এইখানে আমরা ডাটা স্ট্রাকচার ইউজ করব, ইমপ্লিমেন্টেশন করব। এরপর আমরা একটা গেম বানাবো কনসোল অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আপনাদের ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন স্টেপস সম্পর্কে শিখতে হেল্প করবে, কি করে লজিক বিল্ড আপ করতে হয় সেই জিনিসটা সম্পর্কে হেল্প করবে। এরপর আমরা অ্যালগোরিদম সম্পর্কে হালকা একটু শিখবো, যে অ্যালগোরিদম, সর্টিং অ্যালগোরিদম অনেক রকম আছে। এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের প্রোগ্রামিং এর দুনিয়ায়। বিভিন্ন জিনিসে বিভিন্ন জায়গায় আমাদের প্রচুর এই সর্টিং এর কাজ করতে হয়। সো সর্টিং এর অ্যালগোরিদম সম্পর্কে শিখবো এবং পাশাপাশি অ্যালগোরিদম কিভাবে শিখতে হয়, নতুন নতুন অ্যালগোরিদম আমরা কিভাবে শিখতে পারি, সেই সম্পর্কে আমি আপনাদের গাইড করার চেষ্টা করব, যেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অন্য কোনো অ্যালগোরিদম যদি শিখতে হয় সেটি যেন শিখে আপনারা নিজে নিজে ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা, তো এরপরে ফাইনাল একটা প্রজেক্ট হিসেবে আমরা স্লাইড পাজল তৈরি করব। এটা একটু বড় প্রজেক্ট হবে। এই প্রজেক্টটায় আমরা আসলে একটা বড় প্রজেক্ট কি করে ডিজাইন করতে হয় এবং সেটা কিভাবে ডিজাইন থেকে ইমপ্লিমেন্টেশনে রূপান্তরিত করতে হয় সেটা সম্পর্কে শিখব। এবং ডেফিনেটলি এটার সাথেও আমাদের অ্যাসাইনমেন্ট এবং ইভালুয়েশন সব থাকবে। আচ্ছা, তো মূলত এই জাভা পুরো কোর্সটি শেষে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি শিখবো। আমরা ডেফিনেটলি জাভা অ্যাপ্লিকেশন লেখা শিখবো, লাইব্রেরি লেখা শিখবো। আমরা মোটামুটি একটা বড় জাভা প্রোগ্রাম কি করে ডিজাইন এবং ইমপ্লিমেন্ট করতে হয় সেটা শিখবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা যেন আমাদের ক্লিয়ার হয় সেই দিকে আমরা ফোকাস রাখবো। এবং আমরা ছোট ছোট কিছু প্রজেক্ট তৈরি করব যেন আমরা এগুলো শোকেস করতে পারি এবং আমাদের যে জাভাতে একটা মডারেট স্কিল রয়েছে সেটি যেন আমরা দেখাতে পারি। সেটার জন্য আমাদের কিছু ডিমো এবং ছোট ছোট প্রজেক্ট থাকবে। এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে জাভাতে ডেফিনেটলি হাজার হাজার লাখ লাখ জিনিস রয়েছে শেখার মতো। এটা শেখার আসলে শেষ নেই, শুধু জাভা না, আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যাপারটা এরকম। তো আসলে অ্যাডভান্স টপিক গুলো কিভাবে আমরা শিখবো এবং নিজে নিজে আমাদের প্রয়োজন অনুযায়ী যেন এগুলো শিখে নিতে পারি সে ব্যাপারে আমি আপনাদের গাইড করার চেষ্টা করব। তো আপনারা যেন এই স্কিলটা অর্জন করতে পারেন যে নিজে নিজে কি করে অ্যাডভান্স টপিক গুলো শিখতে হয়। এবং সর্বশেষে আরেকটি ব্যাপার থাকবে, সেটা হলো যে যদি আপনাদের দেখা যায় যে আপনারা দ্রুত ক্যাচ করতে পারছেন সবকিছু, সেক্ষেত্রে হয়তো আমি জাভার দু একটি ফ্রেমওয়ার্ক নিয়ে হয়তো কিছু আলোচনা করব এবং আপনাদের বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। স্পেশালি স্প্রিং একটি ফ্রেমওয়ার্ক রয়েছে জাভার, বেশ পপুলার, এটি সম্পর্কে যেন আপনারা এটা দিয়ে ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। ইভেন আপনারা যে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন তৈরি করবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেটির সাথে যেন এটা কানেক্ট করতে পারেন, সেরকম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এটা অপশনাল, এটা কনফার্ম না। যদি আপনাদের দেখা যাচ্ছে যে খুব দ্রুত আপনারা সবকিছু ক্যাচ করেছেন, সেক্ষেত্রে হয়তো আমি ওদিকে চেষ্টা করব। তো এটুকুই, আমি আর কথা বাড়াচ্ছি না, খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। কোয়েশ্চেন সম্ভবত পেয়েছি আমরা ভাইয়া, আচ্ছা আচ্ছা, আমি যদি দেখি। একটু জি ভাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, জাভা কি স্প্রিং শেখানো হবে কি? আচ্ছা, আমি একটু আগে এই প্রশ্নের উত্তরটা দিলাম। স্প্রিং আসলে যদি দেখা যায় যে আপনারা দ্রুত ক্যাচ করতে পারছেন জাভার এই অন্যান্য কনসেপ্ট গুলো এবং প্রজেক্ট গুলো আমাদের দ্রুত শেষ হয়ে গিয়েছে, তাহলে ডেফিনেটলি আমি স্প্রিং বুট আপনাদের স্প্রিং বুট সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করব এবং মোটামুটি বেসিকটা শেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা অবশ্যই দ্রুত ক্যাচ করবেন এবং আমিও আশা করি আপনাদের শেখাতে পারবো এই জিনিসটা সম্পর্কে। তো জাভা কি অ্যাডভান্সড লেভেলের শিখবো? আসলে আমরা বিগিনার থেকে শুরু করব
অ্যাডভান্সড ঠিক বলা যাচ্ছে না, আমরা মডারেট লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো এরপরে যদি এটা আসলে আপনাদের উপরই ডিপেন্ড করছে, যদি দেখা যাচ্ছে যে আপনারা এই কনসেপ্ট গুলো খুব দ্রুত ক্যাচ করছেন, আমরা অ্যাডভান্স কিছু কনসেপ্ট শিখবো। তবে আমাদের টার্গেট এটা হবে না যে আমরা অ্যাডভান্স দিয়ে মানে খুব দ্রুত অ্যাডভান্সড দিকে যাব। আমাদের মেইন টার্গেট হচ্ছে মডারেট একটা স্কিল অর্জন করা, কারণ জাভার অ্যাডভান্স টপিক গুলো আসলে শেখার জন্য বেশ সময়ের প্রয়োজন এবং বেশ অনেক এফোর্ট দিতে হবে এর জন্য। সো যদি পসিবল হয় অবশ্যই আমি জাভার অ্যাডভান্স কিছু টপিক আপনাদের শেখানোর জন্য চেষ্টা করব। আচ্ছা, তো আচ্ছা এরপরের কোশ্চেনটা অবশ্য আমার সম্পর্কে। হ্যাঁ, আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি, এখানে পেপ্যালের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি আর কি। ওকে, সো আপনাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যাট বক্সে লিখতে পারেন। আর এত শর্ট, প্রিসাইজ, ইনফরমেটিভ একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। সো মানে আমরা সবাই খুব মানে আগ্রহ করে লক্ষ্য করেছি যে যারা ইনস্ট্রাক্টর আছেন তারা একদম আমাদের অ্যাটেনশন মানে একদম গ্র্যাব করে রাখতে পেরেছেন। এন্ড সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে। ধন্যবাদ পবিত্রা। আচ্ছা, এখানে আর কিছু কোশ্চেন এসেছে। ক্লাস কবে স্টার্ট হবে? আচ্ছা, এটা এক্সাক্ট ডেটটা আমি বলতে পারছি না, এটা যারা লজিস্টিক্সে আছেন তারা হয়তো বলতে পারবেন, আপনাদেরকে জানানো হবে শিগগিরই আশা করি এক্সাক্ট ডেট এবং সবকিছু সম্পর্কে। তবে এনরোলের ডেট সম্পর্কে কবিতা আপু জানিয়েছেন 30 জুলাইয়ের মধ্যে আপনাদেরকে এনরোল করতে হবে। জি, 30 জুলাই 30 জুলাইয়ের মধ্যে যদি আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে 5,000 টাকায় পুরো প্রোগ্রামটি পেয়ে যেতে পারেন এবং 80% স্কলারশিপ চলছে। সো এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ, যেহেতু আজকের ক্লাস থেকে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমাদের প্রোগ্রাম গুলো কিভাবে পরিচালিত হবে এবং কোর্স গুলো কাদের দ্বারা পরিচালিত হবে এবং এই ক্লাসগুলো যে আসলে কতটা হেল্পফুল এবং ইফেক্টিভ হবে সেটা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। এরপরে একজন বলেছেন যে ভিডিওটা আপনারা মেইলে পেয়ে যাবেন, যেহেতু আপনারা সবাই রেজিস্ট্রেশন করেছেন। আর ওকে, যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা চেষ্টা করব যে চ্যাট বক্সের মাধ্যমে কোয়েশ্চেনটা নেওয়ার, যেহেতু সময় আর খুব বেশি নেই। আর যারা রেজিস্ট্রেশন অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফার্স্ট ব্যাচ কিন্তু অলরেডি রানিং এবং অনেকটা এগিয়ে গেছে। সো ওখান থেকে আমরা কিন্তু অনেক ভালো রেসপন্স পাচ্ছি এবং ক্লাসগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আপনারা আশা রাখতেই পারেন যে আমাদের সেকেন্ড ব্যাচটা এরকম সাকসেসফুল হবে। ওকে, কিছু লজিস্টিক্স বেসড কোয়েশ্চেন এসেছে, যদি লজিস্টিক্স থেকে কেউ এই কোয়েশ্চেন গুলো আনসার দিতে তাহলে আচ্ছা, ফেসবুক সাপোর্ট গ্রুপের কথা জিজ্ঞাসা করছেন অনেকে। তো আপনাদেরকে আমাদের ক্লাস কখন শুরু হবে, আমাদের নেক্সট মান্থে ক্লাস শুরু হওয়ার কথা, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সবাইকে মেইল করে দেওয়া হবে। এর পাশাপাশি আপনাদের ব্যাচ 2 এর জন্য ফেসবুকে একটা সাপোর্ট গ্রুপ ওপেন করা হবে এবং সেই গ্রুপের জয়েনিং লিঙ্কও আপনাদের সবাইকে মেইল করে দেওয়া হবে। সো যারা রেজিস্ট্রেশন করেছেন বা করছেন, এখনো রেজিস্ট্রেশন যারা করবেন তারা সবাই কাইন্ডলি নিজেদের যে মেইলটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন সেখানে একটু চোখ রাখবেন, আমরা সব আপডেট আপনাদেরকে ওখানে পৌঁছে দেব। সো আমরা আমাদের সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে মাস্টার ক্লাসটি করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন তার চেয়ে অনেক বেশি শিখতে পেরেছেন এবং এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের আসলে এই প্রোগ্রামটা কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সেখান থেকে আপনারা কিন্তু একটা ভালো ইনসেনটিভ পেয়ে গেছেন এই প্রোগ্রামে জয়েন ইন করার জন্য। আর আমরা এক্সপেক্ট করবো যে এখানে যারা আছেন তারা সবাই আমাদের সেই প্রোগ্রামে জয়েন করবেন এবং তার মাধ্যমে নিজেদের যে ওয়েব ডেভেলপার হবার ইচ্ছেটা সেটা পূরণ করতে পারবেন। আমাদের ম্যাটেরিয়াল সাপোর্ট কিন্তু অসম্ভব ভালো এবং ইনস্ট্রাক্টরদের ব্যাপারে তো আসলে আজকে ক্লাসে পরে আর কিছুই বলার নেই, আপনারা সবাই বুঝতে পেরেছেন যে তারা কত দক্ষ এবং অভিজ্ঞ। সো আমরা সম্ভবত আজকের সেশনটি এখানেই শেষ করতে পারি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আর
যেহেতু ঈদের রেশটা এখনো শেষ হয়নি, তো আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক এবং শুভরাত্রি।